আচ্ছা, আমি মোহাম্মদ হাফিজুর রহমান, অ্যাসিস্ট্যান্ট লেকচারার, ডিপার্টমেন্ট অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, গণবিশ্ববিদ্যালয়। তো ক্লাসিক্যাল মেকানিক্সের প্রথম টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। এই টিউটোরিয়ালে আমরা বেশ কিছু লেকচার কভার করব। তো আমরা আজকে শুরু করব ক্লাসিক্যাল মেকানিক্সটা। তো ক্লাসিক্যাল মেকানিক্স কি, এইটা দিয়েই মূলত আমরা আমাদের প্রথম লেকচারটা শুরু করব। তো আমরা এটা আমাদের হবে ১ নম্বর লেকচার, এবং এই লেকচারে আমরা করব ক্লাসিক্যাল মেকানিক্সটা কি। আসলে ক্লাসিক্যাল মেকানিক্স বলতে বিজ্ঞানী আইজ্যাক নিউটন যে মেকানিক্সটা সূত্রপাত ঘটিয়েছে, তার থেকে যে মেকানিক্সটা এসেছে সেটাই মূলত ক্লাসিক্যাল মেকানিক্স। তো ক্লাসিক্যাল মেকানিক্সকে এই জন্য নিউটনিয়ান মেকানিক্সও বলা হয়। আর ক্লাসিক্যাল মানে তো আপনারা জানেন যে ক্রিকেটে দেখেছেন ব্যাটসম্যানরা যখন শট খেলে তখন বলে ক্লাসিক্যাল শট খেলছে। তো এই ক্লাসিক্যাল মানে সেকালে একটা পুরনো আহ, এই জিনিসটাকেও বোঝায়। তো নিউটন তো অনেক আগের, এই জন্য আমরা নিউটনিয়ান মেকানিক্সকে ক্লাসিক্যাল মেকানিক্স বলি। তাহলে এখন আপনাদের প্রশ্ন হতে পারে, তাহলে আধুনিক মেকানিক্স কি? আসলে আধুনিক মেকানিক্সটা হচ্ছে আইনস্টাইন মেকানিক্স। নিউটন যে বলের সূত্র, গতির সূত্র, ভরবেগের পরিবর্তনের সূত্র যেগুলো দিয়েছিলেন, সেগুলো এমন ভাবে দিয়েছিলেন, তিনি ভেবেছিলেন যে মহাবিশ্ব আসলে স্থির, কিন্তু আসলে মহাবিশ্ব তো স্থির না। তো এই যে মহাবিশ্ব যে চলমান, এই যে প্রত্যেকটার মধ্যে যে একটা রিলেটিভ গতি আছে, বা আমরা স্থির বলি একজনের সাপেক্ষে, একজনের রিলেটিভে আরেকজনকে স্থির বলি। এই যে এটা আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি যখন দেয়, তখন থেকে আর কি ধারণাগুলো পরিবর্তিত হয়ে যায়। তো তারপরেও ক্লাসিক্যাল মেকানিক্সের কিন্তু অনেক প্রয়োগ আছে, এবং আমরা ছোটখাটো প্রবলেম গুলোতে, মানে আমরা যদি স্পেসে না যেয়ে থাকি, মানে রকেট দিয়ে স্পেসে না যাই, তাহলে কিন্তু আমরা এই ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে আমরা অনেক কাজ করে ফেলতে পারি। এই জন্যই মূলত ক্লাসিক্যাল মেকানিক্স শেখালে হলেও এখনো আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত হয়ে আছে। তো চলেন দেখি ক্লাসিক্যাল মেকানিক্স কে কি বলছে। ক্লাসিক্যাল মেকানিক্স ইজ এ মডেল অফ দি ফিজিক্স অফ ফোর্স অ্যাক্টিং আপন বডি। তার মানে একটা বডি, তারপরে ফোর্স কাজ করবে, এটাই আমাদের ক্লাসিক্যাল মেকানিক্স। আর ফোর্সের সাথে আমরা ত্বরণের সম্পর্ক, অ্যাক্সিলারেশন, ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট, এগুলোর সম্পর্ক আছে, মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম, এই যে টর্ক, এগুলোর সম্পর্ক আছে। তো এগুলো নিয়ে আলোচনা করবো। তো ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা প্রথম যে দুইটা মজার জিনিস শিখবো, সেটা হচ্ছে ল্যাগ্রেঞ্জিয়ান আর হ্যামিল্টনিয়ান। সেই ল্যাগ্রেঞ্জিয়ানকে আমরা প্রকাশ করি এল দিয়ে, আর হ্যামিল্টনিয়ানকে প্রকাশ করি এইচ দিয়ে। তো এই জিনিসগুলো শিখবো। তবে আমরা যে লেকচারটা শুরু করছি, এই লেকচারটা মূলত আমাদের শেষ হবে ল্যাগ্রেঞ্জিয়ান শেষ করার মাধ্যমে, এবং পরের আবার যখন চালু ল্যাগ্রেঞ্জিয়ান শেষ করার পরে আমরা শুরু করবো হ্যামিল্টনিয়ান। তো আমরা দেখবো ল্যাগ্রেঞ্জিয়ানে আমরা যা কিছু শিখবো সবকিছুই হ্যামিল্টনিয়ানে পরিবর্তিত হবে, অর্থাৎ ল্যাগ্রেঞ্জিয়ান দিয়ে আমরা যে কাজগুলো করবো সেগুলো পরবর্তীতে হ্যামিল্টনিয়ান দিয়ে করবো। তো এখন আমরা আমাদের মেইন টপিকসে ফিরে আসি আবার। যে classical mechanics is still very useful because it is uh, very simpler and easier to apply than these other theories. It has very large range of approximate velocity. দেখেন, large range of approximate ভ্যালিডিটি, আসলে এটা ভ্যালিডিটি। তো অ্যাপ্রক্সিমেট ভ্যালিডিটি মানে অ্যাবসলিউট ভ্যালিডিটি নাই, কিন্তু মানে যে একদম চরম ভাবে সত্য এমনটা না, কিন্তু মোটামুটি সত্য। যে এটি ক্লাসিক্যাল মেকানিক্স গেল, এরপর আসছে কনস্ট্যান্ট। আচ্ছা, কনস্ট্যান্ট মানে শর্ত, বাধা। কনস্ট্যান্ট বলতে কনস্ট্যান্ট লিমিট দি মোশন অফ এ সিস্টেম। তো ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা কনস্ট্যান্টের সংজ্ঞা দেবো এইভাবে: কনস্ট্যান্ট লিমিট দি মোশন অফ এ সিস্টেম হোয়েন এ পার্টিকেল ইজ মেড টু স্লাইড অন এ ওয়্যার। Constants require that the position of the particle lies on the wire. ফর এ রিজিড বডি, দেখেন ফর এ রিজিড বডি মানে কি, দৃঢ় বস্তু, যেমন একটা মার্বেল বা একটা ইটের টুকরা, সেগুলো কি বলবো, রিজিড বডি। রিজিড বডি কনস্ট্যান্ট কিপ দি ডিস্টেন্স আর আই জে। আর আই জে দ্বারা কি বোঝাচ্ছে? আর আই জে বলতে মনে করেন এটা আমাদের 3 ডাইমেনশনাল এক্সিস। এখানে একটা আহ, বস্তু আছে, সেই বস্তুর মধ্যে একটা বিন্দু, সরি, এ একটা বিন্দু, এ একটা বিন্দু, এরকম কতগুলো পার্টিকেল আছে। তো এইটা মনে করেন আই নম্বর পার্টিকেলের অবস্থান ভেক্টর আর আই, আর এইটা মনে করেন জে নম্বর পার্টিকেলের অবস্থান ভেক্টর, এইটাকে আর জে দ্বারা প্রকাশ করলাম। যে আর আই জে, অর্থাৎ একটা পার্টিকেলের সাপেক্ষে এই পার্টিকেলটার সাপেক্ষে এই পার্টিকেলের যে আহ, অবস্থান ভেক্টর, সেটাকে আর আই জে দ্বারা প্রকাশ করছে। তো এই
একটা বস্তু রিজেক্ট হতে হলে কি করতে হবে, যে পরস্পর দুইটা পার্টিকেলের যে অবস্থান, রিলেটিভ যে অবস্থান, এটা কখনোই পরিবর্তন হওয়া যাবে না। যেমন গ্যাসের ক্ষেত্রে, আপনারা কি গ্যাসের ক্ষেত্রে একটা পার্টিকেল কখনো স্থির থাকে, একটা পার্টিকেলের সাথে আরেকটা পার্টিকেল শুধু দৌড়ে বেড়ায়। তো গ্যাস কি তাহলে রিজিড বডি? কখনোই না। তো পানি, সেটা কি যেমন তরল পদার্থ, এটা লিকুইড কি রিজিড? না, কারণ একটা অণুর সাপেক্ষে আরেকটা অণু সবসময় দৌড়ে বেড়ায়। কিন্তু যদি সলিড কোনো বস্তু দেন, তো সেটাকে আমরা রিজিড বডি বলি, কারণ কি তাদের অণুগুলো স্থির অবস্থায় থাকে। তো এখানে অণুকে আপনি একটা পার্টিকেল হিসাবে ধরতে পারেন। তো এই জিনিসটাকে বলা হচ্ছে সরি পার্টিকেল। পার্টিকেল রিজিড বডির ক্ষেত্রে যে পার্টিকেল গুলো যে তাদের মধ্যে পারস্পরিক দূরত্ব পরিবর্তন করবে না, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। মানে একটা বস্তু যদি রিজিড বডি হতে হয়, তাহলে তার শর্ত কি, মানে তার কনস্ট্যান্ট কি, তাদের মধ্যবর্তী পার্টিকেল গুলো রিলেটিভ অবস্থানের কোনো পরিবর্তন হবে না। আর যদি হয় তাহলে সে রিজিড বডি হবে না, ওই যে লিকুইড বা গ্যাস বা প্লাজমা টাইপের কিছু একটা হয়ে যাবে। তো এই কনস্ট্যান্ট হচ্ছে বিধিনিষেধ, মানে যেসব নিষেধ থাকে সেগুলো হচ্ছে কনস্ট্যান্ট বলে। আচ্ছা, এখন একটা কথা আপনাদেরকে জানতে হবে, যে আসলে আমরা পার্টিকেল বলতে কি বুঝবো। এখন মনে করেন এটা একটা ঢিল, তো এই ঢিল গুলোতে এমন করেন গুঁড়া করলেন, তো গুঁড়া করলে অনেক মিহি মিহি গুঁড়া হবে না? তো সেই মিহি গুঁড়া মনে করেন এটা একটা, এটা একটা, এগুলো সব গুঁড়া। আমি এমনি দেখাচ্ছি, এগুলো তো মনে করেন সেই গুঁড়া, ইটের গুঁড়া, ইটের একটা খোয়া, খোয়ার গুঁড়া। এই এক একটা গুঁড়াকে আপনি এক একটা পার্টিকেল ধরে নেবেন। কিন্তু মনে রাখবেন, একটা গুঁড়া কিন্তু একটা পার্টিকেল না। একটা এক গুঁড়া, সেগুলো অনেকগুলো অণুর সমষ্টি। সেই অণুগুলো আবার অনেকগুলো পরমাণুর সমষ্টি, সেই পরমাণু আবার ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের সমষ্টি। এছাড়াও আরো অনেক কণা আছে। তো পার্টিকেল আসলে ম্যাথমেটিক্সে কি, ম্যাথমেটিক্সে পার্টিকেল একটা শুধু কনসেপ্ট, মানে পার্টিকেল মানে এত ক্ষুদ্র যে যাকে কোনোভাবেই তার অস্তিত্ব প্রমাণ করা যায় না, কিন্তু আছে জিনিসটা, যে সেই জিনিসটাকে আমরা ম্যাথমেটিক্সে পার্টিকেল বলি। যে খুবই ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র, মানে আপনার চিন্তা ধারণার বাইরে ক্ষুদ্র। যে সেই, যদি মনে করেন এখন আপনি ক্ষুদ্র আবিষ্কার করতে করতে এমন বড় বড় মেশিন আবিষ্কার করছেন, সে যত ছোট পার্টিকেলই হোক আপনি দেখে ফেলছেন, তাহলে তখন ম্যাথমেটিক্স অনুযায়ী পার্টিকেলের সংখ্যা আবার পাল্টে যাবে। মানে ওই মেশিনেও যেটা ধরা পড়বে না সেটা পার্টিকেল। তারপরে মনে করেন আপনি আরো বড় মেশিন আবিষ্কার করলেন, করে যেগুলো দেখা যাচ্ছিল না আগের মেশিনে সেগুলো দেখতে পেলেন, তাহলে পার্টিকেলের সংখ্যা আবার পাল্টে যাবে। তো পার্টিকেল মানে এমনই একটা ক্ষুদ্র ধারণা যেগুলো শুধু আমাদের কনসেপ্টের মধ্যে এক্সিস্ট করে। আহ, আপনারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন পার্টিকেলটা কি। তো এখন যদি আমি আপনাদের এই পার্টিকেলের ম্যাথমেটিক্যাল সংজ্ঞা ধরে পড়াতে যাই, তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। তাই আপনাদের পড়ার সুবিধার্থে এখন আপাতত ধরে নেবেন যে পার্টিকেল মানে যে একটা ইটের, ইটের একটা খোয়া, সে খোয়াটা হচ্ছে একটা বস্তু। আর সেই খোয়াটা গুঁড়া করলে যে গুঁড়াগুলো হবে, মিহি মিহি গুঁড়া কণা হবে, সেগুলো একটা পার্টিকেল। যদিও পার্টিকেলের সংজ্ঞা ম্যাথমেটিক্যালি আলাদা, কিন্তু এখন আমরা বোঝার সুবিধার্থে, এই পড়ার সুবিধার্থে আমরা ধরে নেব যে ইটের খোয়াটা একটা রিজিড বডি, আর ওই খোয়ার যে গুঁড়াগুলা, যে গুঁড়ার সমন্বয়ে গঠিত, সেই এক একটা গুঁড়া, মানে খোয়াটাকে গুঁড়া করলে যে গুঁড়া পাবো, সেই গুঁড়াগুলো হচ্ছে আমাদের এক একটা পার্টিকেল। তাহলে এই পর্যন্ত আমরা একটা লেকচার শেষ করলাম। তো এখন আমরা 2 নম্বর লেকচার শুরু করব। 2 নম্বর লেকচারে প্রথমে আসবে হলমনিক অ্যান্ড নন হলমনিক dynamical system. So if a condition of a constant can be as expressed as connecting the coordinates of the particles and possibly the time, মানে possibly time মানে টাইম যে থাকতে হবে, এটা অপশনাল, এটা কম্পালসারি না, টাইমের বিষয়টা অপশনাল। অফ দি ফর্মটা কি এফ অফ আর ওয়ান আর টু আর এন is equal to 0, then the constants are said to be harmonic and the system is called harmonic dynamical system. মানে কনস্ট্যান্টস যদি হারমোনিক হয়, তাহলে ওই কনস্ট্যান্ট যে সিস্টেমের মধ্যে, যে যে সিস্টেমে কনস্ট্যান্ট অ্যাপ্লাই করা হবে, সেই সিস্টেমটা হবে হারমোনিক ডাইনামিক্যাল সিস্টেম। আর যদি কনস্ট্যান্ট যদি হারমোনিক না হয়, তাহলে ওই কনস্ট্যান্ট যে সিস্টেমে অ্যাপ্লাই করা হবে, সেই সিস্টেমটা হবে নন হারমোনিক ডাইনামিক্যাল সিস্টেম। এখন আসলে বলতে কানেক্টিং দি পার্টিকেলস বলতে কি বোঝায়, যেমন একটা রিজিড বডির ক্ষেত্রে এখানে যে সিম্পলেস্ট এক্সাম্পল দিয়েছে, দেখেন হারমোনিক সিস্টেমের একটা রিজিড বডি। তো দেখেন এই রিজিড বডি অর্থাৎ ইটের খোয়াটা কি, অনেকগুলো পার্টিকেলের সমন্বয় না? পার্টিকেল যখন আমরা এটা রিজিড বডি কখন হয়, যখন এই কোনো পার্টিকেলস গুলোর মধ্যে পারস্পরিক দূরত্ব স্থির থাকে। তাহলে আমি এখন আপনাকে বললাম শুধু এই পার্টিকেল দুইটার মধ্যে দূরত্ব স্থির থাকবে, আর কারোর মধ্যে দূরত্ব স্থির থাকবে না। তাহলে কি এটা কোনো রিজিড বডি হবে? তাহলে এই বস্তুটা ভেঙে যাবে না? এটা ভেঙে যাবে।
আর এই বস্তুটাই যদি এখন আমি বলি যে শুধু এই দুইটা, এইটা এবং এইটা, এই দুইটা না, সবার মধ্যে পারস্পরিক দূরত্ব স্থির থাকবে, তাহলে কি হবে? এটা রিজিড বডি হবে। যদি সবার মধ্যে যদি পারস্পরিক দূরত্বকে আমি ম্যাথমেটিক্যালি ইন্টিগ্রেট করি, তাহলে আমার প্রত্যেকটা পার্টিকেলের অবস্থান ভেক্টর গুলো লাগবে না? তাহলে দেখেন এই যে কনস্ট্যান্টটা প্রকাশ করতে কি প্রত্যেকটা পার্টিকেলের অবস্থান ভেক্টরকে কাজে লাগাতে হয়েছে আমাদের। তাহলে এটা আমাদের হরমোনিক কনস্ট্যান্ট। তাহলে একটা রিজিড বডির ক্ষেত্রে যখন আমরা কনস্ট্যান্টের সংজ্ঞা দিচ্ছি, কনস্ট্যান্ট ডিফাইন করছি, সেখানে আমাদের ওই রিজিড বডির প্রত্যেকটা পার্টিকেলকে কাজে লাগাতে হচ্ছে। এখন মনে করেন একটা বস্তু নেন, যে একটা পানি থাকছে, পানির পরে একটা শোলা, শোলাটা নেন পানিতে ভাসে, যে শোলাটা কিন্তু একটা রিজিড বডি, যাদের পরস্পরের মধ্যে অবস্থান, পরস্পর কণার মধ্যে, পার্টিকেলের মধ্যে অবস্থান স্থির। কিন্তু পানির কণা এবং এই শোলার কণার মধ্যে এই অবস্থান কিন্তু স্থির থাকবে না, বা পানির পরস্পর দুইটা অণুর মধ্যে অবস্থান কখনো সেম থাকবে না। তাহলে কি হবে বলেন তো? এই যে এই সিস্টেমটাকে আমরা একটা এক গ্লাস পানির মধ্যে একটা শোলা ভাসছে, এই যে এই সিস্টেমটাকে কি আমরা যে কনস্ট্যান্ট অ্যাপ্লাই করব, সেই কনস্ট্যান্টের জন্য কি সবগুলো পার্টিকেল আমার লাগবে? কখনোই লাগবে না। আমাদের শুধু একটা পার্টিকেল হলেই হবে, কয়েকটা পার্টিকেল হবে। যেমন সোলার পার্টিকেল গুলোর জন্য সোলার যে পার্টিকেল, সেগুলোর জন্য আমরা সোলার পার্টিকেলের সবগুলো অবস্থান ভেক্টর ব্যবহার করব, আর পানির সাপেক্ষে কয়েকটা অবস্থান ভেক্টর নিলে আমাদের হয়ে যাবে। তো তাহলে সবগুলো পার্টিকেলের অবস্থান ভেক্টরটা আমাদের লাগবে না। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে কনস্ট্যান্ট অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে আমাদের নন হরমোনিক কনস্ট্যান্ট। আর এই যে এক গ্লাস পানির মধ্যে এক খন্ড শোলা ভাসছে, এটা হচ্ছে আমাদের নন হরমোনিক্যাল ডাইনামিক্যাল সিস্টেম। তাহলে এই যে একটা মনে করেন এই যে ইটের একটা খোয়া নিলেন, এই খোয়াটাই কিন্তু একটা সিস্টেম, মনে রাখবেন। এই খোয়াটা একটা অবজেক্ট, এই খোয়াটা একটা সিস্টেম। আচ্ছা, এরপর দেখেন জেনারেলাইজড কোঅর্ডিনেট বলতে কি বোঝাচ্ছে। দি মিনিমাম নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটস নিডস টু specify the motion of a system are called generalized coordinates. A set of generalized coordinates is any set of coordinates which describe the configuration of a system. Generalized coordinates are denoted by letter, এইটা মনে রাখবেন, q with নিউমেরিক্যাল সাবস্ক্রিপ্ট, যেমন q1, q2, q3, qn। তাহলে এখানে আমরা সংক্ষেপে আমরা এটাকে qi দ্বারা প্রকাশ করতে পারি, বা qj দ্বারা প্রকাশ করতে পারি, যেখানে i ইজ ইকুয়াল টু কত হবে, 1 থেকে n পর্যন্ত। তাহলে j ইজ ইকুয়াল টু হবে কত, 1 থেকে n পর্যন্ত। আচ্ছা, এখন আপনার কথা হচ্ছে কিউটা কি কোঅর্ডিনেট, আমরা কোঅর্ডিনেট কি দ্বারা প্রকাশ করি বলেন তো? এই যে এক্স ওয়াই জেড, এখন যখন এন ডাইমেনশনাল স্পেসে যাবেন, তখন এক্স ওয়াই জেড পাবেন না, তখন আপনাদের কি করতে হবে, এই এক্স ওয়ান মানে এক্স, এক্স টু মানে ওয়াই, এক্স থ্রি মানে জেড, এইভাবে 4 ডাইমেনশনাল স্পেস হলে এক্স ফোর, এইভাবে ডট 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 ডট, এন ডাইমেনশনাল স্পেস হলে এক্স এন, তাই না? তাহলে এন ডাইমেনশনাল স্পেসে কোঅর্ডিনেটকে এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ না করে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এইভাবে প্রকাশ করব। আর ক্লাসিক্যাল মেকানিক্সে এই এক্স ওয়াই জেড কে আমরা, বা এক্স ওয়ান এক্স টু মানে এক্স কে আমরা কিউ দ্বারা প্রকাশ করব, মনে রাখবেন। আমরা ইন জেনারেলি কোঅর্ডিনেটকে প্রকাশ করি কি দিয়ে, এক্স দিয়ে। আর আমরা এক্স ওয়ান এক্স টু এইভাবে। কিন্তু আমরা যখনই ক্লাসিক্যাল মেকানিক্সে চলে আসবো, তখন আমরা এই কোঅর্ডিনেটকে প্রকাশ করব কিউ দিয়ে। তাহলে কিউ আই ইজ ইকুয়াল টু 1 আপ টু n, তাহলে কিউ ওয়ান কিউ টু কিউ এন, এগুলো হচ্ছে জেনারেলাইজ কোঅর্ডিনেট হবে। কখন? এক নম্বর কথা, জেনারেলাইজ কোঅর্ডিনেট হলে যে কিউ হবে তা না, আমরা ইন জেনারেলি ক্লাসিক্যাল মেকানিক্সে কোঅর্ডিনেট স্থানাঙ্ককে এক্স ওয়ান এক্স টু এর বদলে কিউ ওয়ান কিউ টু এভাবে লিখি। 2 নম্বর, এই কিউ ওয়ান কিউ টু জেনারেলাইজড কোঅর্ডিনেট। সাধারণত আমরা যখন ক্লাসিক্যাল মেকানিক্স নিয়ে আলোচনা করব, তখন আমরা জেনারেলাইজড কোঅর্ডিনেট নিয়ে আলোচনা করব, এবং সেগুলোকে আমরা কিউ দিয়ে ডিনোট করব, মানে ছোট হাতের কিউ দিয়ে। আর শর্ত হচ্ছে যে জেনারেলাইজড কোঅর্ডিনেট কখন হবে। এখন এমন হতে পারে, আপনি বলতে পারেন স্যার কিউ যদি ক্লাসিক্যাল মেকানিক্সের কোঅর্ডিনেটের স্থানাঙ্ক হয়, তাহলে এটাকে আমরা জেনারেলাইজড কোঅর্ডিনেট বলছি কেন? আসলে ক্লাসিক্যাল মেকানিক্সে সাধারণত জেনারেলাইজড কোঅর্ডিনেট নিয়ে কাজ করা হয়, অন্য কোনো কোঅর্ডিনেট ব্যবহার হয় না। তাই ক্লাসিক্যাল মেকানিক্সে আপনি যখনই কোঅর্ডিনেটের কথা আসবে, তখন কিউ দ্বারা ডিনোট করবেন, আর যতগুলো কোঅর্ডিনেট ব্যবহার করবেন সেগুলো জেনারেলাইজড হতে হবে। এখন জেনারেলাইজড কোঅর্ডিনেট কাকে বলে? যেমন আপনি মনে করেন এই যে
থ্রি ডাইমেনশনে আছেন এখন, তাই না, স্পেসে। এটাকে প্রকাশ করতে কি লাগে, এক্স ওয়াই জেড। আপনি ক্লাসিক্যাল মেকানিক্স এখন কি করবেন, কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি দিয়ে প্রকাশ করবেন। এখন দেখেন, থ্রি ডাইমেনশনাল স্পেসে আপনার অবস্থানকে প্রকাশ করার জন্য বা কোনো একটা বস্তুর অবস্থানকে প্রকাশ করার জন্য এই কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি এর বাইরে অন্য কোনো কোঅর্ডিনেট লাগবে, যেমন কিউ ফোর কিউ ফাইভ? এগুলো কিন্তু লাগবে না। এগুলো হলে তো সেটা থ্রি ডাইমেনশনাল স্পেস থাকছে না। থ্রি ডাইমেনশনাল স্পেসের জন্য আমাদের একটা বস্তুর অবস্থানকে প্রকাশ করার জন্য তিনটে কোঅর্ডিনেট যথেষ্ট। তাহলে কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি এটাই হচ্ছে জেনারেলাইজড কোঅর্ডিনেট। এখন একটা বস্তু যদি প্লেনে থাকে, তার অবস্থান প্রকাশ করার জন্য আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে এক্স এবং ওয়াই, এটা কি হবে, কিউ ওয়ান এবং কিউ টু হয়ে যাবে, তাই না? এই কিউ ওয়ান এবং কিউ টু দিয়ে কিন্তু একটা বস্তুর অবস্থানকে আমরা একটা প্লেনে প্রকাশ করতে পারবো। এখন দেখেন, এই যে প্রকাশ করার জন্য কিন্তু কিউ ওয়ান কিউ টু এর সাথে কিউ থ্রি এর কোনো প্রয়োজন নাই, কারণ আমরা প্লেনের উপরে রয়েছি, তাই না? তাহলে এই যে প্লেনের জন্য এটি একটা জেনারেলাইজড কোঅর্ডিনেট। আসলে আপনারা যে পড়াশোনা করছেন স্ট্রেট লাইন নিয়ে, প্লেন নিয়ে, সলিড জিওমেট্রি নিয়ে, এগুলো মূলত সবই জেনারেলাইজড কোঅর্ডিনেট। কারণ দেখেন, এখানে থ্রি ডাইমেনশনাল স্পেসে তিনটের বেশি কোঅর্ডিনেট নেই, টু ডাইমেনশনাল স্পেসে তিনটের বেশি কোঅর্ডিনেট নেই। এখন আমরা যদি এমন করতাম যে আমরা প্লেন পড়াচ্ছি আপনাদের, ধরেন জিওমেট্রিতে আমরা আপনাকে প্লেন পড়েছি, আমি প্লেন পড়ানোর সময় আপনাকে কোনো স্থানাঙ্কের ক্ষেত্রে শুধু জেড নিয়ে আসছি। প্লেনের ক্ষেত্রে কি হয় বলেন তো, শুধু এক্স আর ওয়াই থাকলেই হয়। জেড এর কিন্তু আমার, ধরেন একটা বস্তু প্লেনের পরে থাকবে, তো সেই বস্তুর অবস্থান প্রকাশের জন্য আমি এক্স ওয়াই ব্যবহার করলে তো আমি অবস্থান প্রকাশ করতে পারছি। যেমন এটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, তাহলে এই বস্তুটার অবস্থান প্রকাশের জন্য আমি এক্স এবং ওয়াই ব্যবহার করলেই তো হয়ে যাচ্ছে। কিন্তু আমি তা না করে আমি শুধু বলছি যে এক্স ওয়াই জিরো। এই যে জিরো, এই বাড়তি এই লেখাটার কোনো মানে আছে? এই জেড এর মান জিরো হয়ে গেলে তো সেটা প্লেন হবে, তাহলে এইটা লিখলেই তো হয়ে যাচ্ছে, তাই না? তাহলে প্লেনের ক্ষেত্রে যখনই আমি এই এইটা না লিখে এইটা লিখছি, তখনই আমি বলছি জেনারেলাইজড কোঅর্ডিনেট ব্যবহার করলাম। আর যখন এটি ক্লাসিক্যাল মেকানিক্সে চলে আসছে, তখন আমি এটাকে কিভাবে লিখছি, এটাকে লিখছি কিউ ওয়ান কিউ টু। এবার বুঝতে পারছেন জেনারেলাইজড কোঅর্ডিনেট কি? জেনারেলাইজড কোঅর্ডিনেট হচ্ছে একটা বস্তুকে আহ একটা বস্তুর অবস্থান প্রকাশ করার জন্য সর্বনিম্ন যতগুলো কোঅর্ডিনেট লাগে, যেমন টু ডাইমেনশনের দুইটা লাগে, তাহলে টু ডাইমেনশন একটা বস্তুকে নিয়ে আলোচনা করার সময় যদি আমরা জেড কে টেনে না নিয়ে আনি, তাহলে আমরা সেটাই এক্স ওয়াই জেনারেলাইজড কোঅর্ডিনেট। এখন থ্রি ডাইমেনশনে যদি একটা বস্তুর কোঅর্ডিনেট আলোচনা করার জন্য এক্স ওয়াই জেড নিয়ে আলোচনা করি এবং আহ, অন্য কোনো কিছু যদি টেনে না আনি, সেটি জেনারেলাইজড কোঅর্ডিনেট। এখন যদি মনে করেন আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে থ্রি ডাইমেনশনাল স্পেসে, ধরেন এন ডাইমেনশনাল স্পেসে আছি, এন ডাইমেনশনাল স্পেসে কি করলাম আমরা, কিউ ওয়ান কিউ টু এভাবে কিউ এন পর্যন্ত স্থান কোঅর্ডিনেট দিয়ে একটা বস্তুর অবস্থান প্রকাশ করলাম। আর আরেকজন করলো কি, সেই ক্লাসিক্যাল মেকানিক্সে এন ডাইমেনশনাল স্পেসে করলো কি, কিউ ওয়ান কিউ টু কিউ এন দিয়ে একটা বস্তুর অবস্থান প্রকাশ করার সাথে করলো কি, আবার কিউ এন প্লাস ওয়ান নামক আরেকটা কোঅর্ডিনেট নিয়ে আসলো। তখন কি হবে, সেটা জেনারেলাইজড কোঅর্ডিনেট হবে? হবে না। তাহলে এন ডাইমেনশনাল স্পেসে এন সংখ্যক কোঅর্ডিনেট থাকবে, এটাই হচ্ছে জেনারেলাইজড কোঅর্ডিনেট। যদি এন ডাইমেনশনাল স্পেসে থাকি আমরা, আর যদি আমাদের এন সংখ্যক কোঅর্ডিনেট থাকে, তাহলে আমরা বলবো এটা জেনারেলাইজড কোঅর্ডিনেট। যেমন থ্রি ডাইমেনশনাল স্পেসে থাকবে তিনটে, টু ডাইমেনশনাল স্পেসে থাকবে দুইটা, ওয়ান ডাইমেনশনাল স্পেসে থাকবে একটা। আর আপনাকে তো বললাম শুধু এক্স কে আমরা এই যে এইভাবেও কিন্তু প্রকাশ করতে পারি, এটা কিন্তু জেনারেলাইজ না। জেনারেলাইজ হবে কখন, যখন এইরকম হবে। তো টু ডাইমেনশনালে আমরা কি করি, এক্স ওয়াই এইভাবে প্রকাশ করি। আবার এইভাবেও কিন্তু প্রকাশ করতে পারি, এক্স ওয়াই জিরো। এটা কিন্তু আর জেনারেলাইজড হলো না। টু ডাইমেনশনে যেহেতু আলোচনা করছি, দুইটা কোঅর্ডিনেট দিয়ে আমরা লিখবো, তখন এটা হবে আমার জেনারেলাইজড কোঅর্ডিনেট। অথচ দেখেন, এই এই দুইটা কিন্তু ইকুইভ্যালেন্ট, এই দুইটা কিন্তু ইকুইভ্যালেন্ট, একই জিনিস বোঝায়। অর্থাৎ এখানে জেড এর মান জিরো হয়ে গেছে, কিন্তু এই যেহেতু জেড এর মান জিরো হয়ে গেছে, জেড কে আমরা ব্যবহার করছি না, তাই আমরা বলছি কি জেড কে বাদ দিয়ে দাও। জেড যেহেতু ব্যবহার হচ্ছে না, ওটার মান জিরো হয়ে গেছে, জেড বাদ দিয়ে দাও। তো বাদ দিলে আমরা শুধু এক্স ওয়াই নিয়ে কাজ করবো টু ডাইমেনশনাল স্পেসে, তাহলে এটাই হবে আমাদের জেনারেলাইজড কোঅর্ডিনেট। আর এই জেনারেলাইজড কোঅর্ডিনেটটা যখনই ক্লাসিক্যাল মেকানিক্সে যাবে, তখন এক্স ওয়াই পরিবর্তে হবে কি, কিউ ওয়ান কিউ টু। এভাবে এন ডাইমেনশনাল স্পেসে জেনারেলাইজড কোঅর্ডিনেট কি হবে, কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি, এভাবে কিউ এন। তাহলে এই পর্যন্তই আমরা দুইটা লেকচার শেষ করলাম। এখন আমরা চলে যাব 3 নম্বর লেকচারে। তো চলেন 3 নম্বর লেকচারে কি বলছে, ডিগ্রিজ অফ ফ্রিডম। ডিগ্রিজ অফ ফ্রিডমটা আসলে কি জিনিস
সেটা আমাদের এখন জানতে হবে। আচ্ছা, ডিগ্রিজ অফ ফ্রিডমের সংজ্ঞাটা এখানে সুন্দরভাবে লেখা আছে। এখানে যেটা বলা হচ্ছে যে একটা পার্টিকেল একটা নির্দিষ্ট সে 2 ডাইমেনশন 3 ডাইমেনশন বা n ডাইমেনশন স্পেসে থাকা অবস্থায় যদি কোনো কনস্ট্যান্ট যেটা ওর উপরে আরোপ করা হয়েছে, মানে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, সেই বিধিনিষেধ বা আইন লঙ্ঘন না করে ও ফ্রিলি মানে স্বাধীনভাবে যতভাবে চলাচল করতে পারে তাকে তার ডিগ্রিজ অফ ফ্রিডম বলে। যেমন আমরা যদি দেশের আইন কানুন না ভেঙে চলাফেরা করি, তাহলে সেটা কি আমরা স্বাধীনতা দিয়ে চলাচল করছি, তাই না? এইটাই আর কি ম্যাথমেটিক্সেও যা, আমাদের বাস্তব জীবনেও তাই। তো ম্যাথমেটিক্সে আমরা এটাকে শুধু একটু ইকুয়েশন দিয়ে প্রকাশ করবো, আর কিচ্ছু না। তো দেখেন একটা বস্তু এখানে 3 ডাইমেনশনাল স্পেসে আছে। তো আমরা কি বলেছি, এটা Q1, এটা Q2, এটা Q3। তো একটা বস্তু 3 ডাইমেনশনাল স্পেসে থাকবে, তাহলে এটার কনস্ট্যান্ট হচ্ছে 3 ডাইমেনশনের বাইরে যেতে পারবে না। তাহলে বস্তুটা স্বাধীনভাবে Q1 Q2 Q3 বরাবর চলতে পারবে, তাহলে এই ডিগ্রিজ অফ ফ্রিডম 3। এখন যদি আমরা বস্তু বলি Q3 বরাবর চলতে পারবে না, শুধু প্লেনে থাকবে, অর্থাৎ Q1 এবং Q2 এর মধ্যে থাকবে, এই বস্তু Q1 বরাবর যাবে, Q2 বরাবর যাবে, প্লেনে করে থাকবে, তাহলে আমরা এটার বলবো ডিগ্রিজ অফ ফ্রিডম 2। তাহলে এই বস্তুটা যদি আমাদের Q3 তে চলে যায়, মানে জেড এক্সিস বরাবর চলে যায়, তখন কি হবে, যে আইন অমান্য করলো, যে কনস্ট্যান্ট ভায়োলেট করলো, তাই না? তা আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডমের সংজ্ঞা দেওয়া হচ্ছে যে আইন কানুন বিধিনিষেধ না ভেঙে যত স্বাধীনভাবে চলা যায় সেটাকে ডিগ্রিজ অফ ফ্রিডম অর্থাৎ স্বাধীনতার মাত্রা বলা হয়। তো এখানে দেখেন ওই এক্সাম্পলটাই দিয়েছে, একটা সিঙ্গেল পার্টিকেল যদি স্পেসে চলে তার ডিগ্রিজ অফ ফ্রিডম হয় 3, বাট এইটা যদি কনস্ট্যান্ট করা হয় মুভ ইন এ সার্টেন স্পেস কার্ভ ইট হ্যাজ অনলি ওয়ান, মানে অর্থাৎ একটা কার্ভ বরাবর চলবে, যেমন এটা একটা কার্ভ, এই কার্ভ বরাবর যদি চলে দেখেন এক্স বরাবরই চলবে, ওয়াই এবং জেড বরাবর যাবে না। আর যদি এটা একটা প্লেনে চলতে তাহলে এক্স বরাবরও যাবে, ওয়াই বরাবরও যাবে, কিন্তু জেড বরাবর যাবে না। তাহলে এখানে প্লেনের ক্ষেত্রে সেটা হবে ডিগ্রিজ অফ ফ্রিডম 2। আর এখানে দেখবেন অবশ্যই এই জিনিসটা একটু মনে রাখবেন যে ডিগ্রিজ অফ ফ্রিডম f ইকুয়াল টু 3n মাইনাস k, কে হচ্ছে নাম্বার অফ কনস্ট্যান্ট, মানে কতগুলো কনস্ট্যান্ট ইকুয়েশন ব্যবহার করা হয়েছে ওই সিস্টেমে, আর এটা 3n যতগুলো পার্টিকেল আছে সেই পার্টিকেল এর 3 গুণ মাইনাস যতগুলো কনস্ট্যান্ট ব্যবহার করা হয়েছে সেইটা বিয়োগ করলে আমরা এর ডিগ্রিজ অফ ফ্রিডমটা। আচ্ছা, এরপরে আছে দেখে যাক কি আছে, কনস্ট্যান্ট মোশন। কনস্ট্যান্ট মানে কি, বিধিনিষেধ গুলো আছে, মোশন মানে তো মোশন, যে একটা মোশন এমন হয় যে যার পরে বিধিনিষেধ থাকে, মানে সে নিজের ইচ্ছা মতো চলাচল করতে পারবে না, অর্থাৎ আইন মেনে চলবে, তাকে কনস্ট্যান্ট মোশন বলবে। যেমন একটা মানুষ যদি সুনাগরিক হয় তাহলে তাকে দেশের আইন কানুন মেনে চলতে হয়, তাহলে তাকে আমরা কি কনস্ট্যান্ট হিউম্যান বলতে পারি। ওকে, তো একটা র্যান্ডমলি যেতে পারবে না, যেমন আমি বললাম এক্স এক্সিস বরাবরই গতি থাকবে, তো এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট মোশন। যদি বলি এক্স এবং ওয়াই এক্সিস বরাবর মোশন থাকবে, তো এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট মোশন। তো আপনারা বুঝতে পেরেছেন কনস্ট্যান্ট মোশনটা কি। তো এই পর্যন্তই আমাদের আহ 3টা লেকচার শেষ হলো। তো এখন আমরা 4 নম্বর লেকচার শুরু করব। 4 নম্বর লেকচারে আমরা প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক করব, এবং 5 নম্বর লেকচারে আমরা করব ডিয়ালএমবার্ট প্রিন্সিপাল। তো প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক, তো এখানে আমরা কিছু খুবই সিম্পল জিনিস নিয়ে আলোচনা করব। দেখেন ভার্চুয়াল ওয়ার্ক মানে কি, কাল্পনিক কাজ। এখন বলেন তো কাল্পনিক কাজ কি কোনো কাজ যেটা শুধু কল্পনা এক্সিস্ট করে? শুধু কল্পনায়, বাস্তবে না। কিছু জিনিস আছে যে আপনার বাস্তবে এক্সিস্ট করে, কল্পনা এক্সিস্ট করে। যেমন আপনি কাউকে নিয়ে ভাবছেন, সে বাস্তবে আছে, তাকে নিয়ে ভাবছেন, তাহলে আপনার কল্পনায় এক্সিস্ট করলো, বাস্তবে এক্সিস্ট করলো। এখন কাউকে নিয়ে ভাবছেন, সে বাস্তবে এক্সিস্ট করে না, যেমন পরী নিয়ে ভাবছেন আপনি, কোনো রূপকথার পরী, তো আপনার সেটা শুধু আপনার কল্পনায় এক্সিস্ট করছে, বাস্তবে কিন্তু সেটা এক্সিস্ট করছে না। তাহলে ভার্চুয়াল ওয়ার্ক মানে যে কাজটা কল্পনায় থাকে, ভার্চুয়ালি থাকে, যে ভার্চুয়ালি যেটা কাজ সেটা কিন্তু বাস্তবে কিন্তু কোনো কাজে না, তাই ইন রিয়েল লাইফ সেটার কাজের পরিমাণ জিরো, তাহলে ভার্চুয়াল ওয়ার্ক মানে কি, জিরো ওয়ার্ক, জিরো। ওকে, এখন চলেন ভার্চুয়াল ওয়ার্কের এই প্রিন্সিপাল কি বলছে। প্রিন্সিপাল মানে কিন্তু মূল নীতি, এটা কিন্তু একটা সূত্র মতো, এটা না থিওরি না সূত্র, সূত্র এবং থিওরির মাঝামাঝি একটা জিনিসকে প্রিন্সিপাল বলা হয়। চলেন একটু দেখে আসি ভার্চুয়াল ওয়ার্কে আসলে কি আছে। এখানে বলা আছে সাপোজ এ সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম, অর্থাৎ একটা বস্তু সাম্য অবস্থায় আছে, মানে স্থির অবস্থায় আছে। ওকে, দ্যাট ইজ দি টোটাল ফোর্স এফআই, এই যে টোটাল ফোর্স এফআই, টোটাল ফোর্স মানে আপনি কি বোঝেন বলেন তো?
টোটাল ফোর্স মানে আপনি একটা বস্তুর উপরে যে বল প্রয়োগ করছেন সেই বল প্লাস এই যে নিউটনের গতিতত্ত্বের সূত্র অনুযায়ী কি প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, তাহলে এই বস্তু আপনার উপরে একটা বল প্রয়োগ করবে। তাহলে এই যে দুইটা বল, এই মোট দুইটা বলকে বলা হচ্ছে টোটাল বল। এখানে কিন্তু টোটাল ফোর্স বলা হচ্ছে। টোটাল ফোর্স এফ মানে কি? এফ মানে প্রযুক্ত বল প্লাস প্রতিক্রিয়া বল। মনে থাকবে? আর প্রতিক্রিয়া বলটা কি হয় সবসময় মাইনাস হয়, মানে আপনার প্রযুক্ত বল প্লাস হলে প্রতিক্রিয়া বল হবে মাইনাস, আর আপনার প্রয়োগকৃত বল মাইনাস হলে প্রতিক্রিয়া বল হবে প্লাস, মানে একটা আরেকটার অপোজিট। দি টোটাল ফোর্স অন এভরি পার্টিকেল ইজ জিরো। তার মানে একটা বস্তু যদি স্থির অবস্থায় থাকে, সেই স্থির বস্তুর উপরে কোনো বল নিউটনের সূত্র অনুযায়ী কি জানি আমরা, কোনো স্থির বস্তুর উপরে বাহ্যিক কোনো বল প্রয়োগ না হলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে, তাই না? তাহলে একটা বস্তু যদি ইকুইলিব্রিয়াম মানে সাম্য অবস্থায় স্থির অবস্থায় থাকে, তাহলে তারপরে প্রযুক্ত টোটাল বলের পরিমাণ জিরো। এখন কিন্তু ভেরি ইন্টারেস্টিং এবং একটা অ্যাকুইট জিনিস এখানে আছে, সূক্ষ্ম একটা জিনিস আছে, সেটা কি টোটাল বল। টোটাল বল জিরো হলে একটা বস্তু স্থির অবস্থায় থাকে। তাহলে টোটাল বল জিরো মানে যে তারপরে কোনো বলই প্রয়োগ হচ্ছে না এমনটা কিন্তু নয়। তার মানে আমি মনে করেন একটা বল ডান দিকে পাঠালাম আর সেই একই পরিমাণ বল আবার বাঁ দিকে প্রয়োগ করলাম, তাহলে এই যে বলের মাঝখানে যে বস্তু সেই বস্তুটা কিন্তু স্থির থেকে গেল। আর এই এই বলটা যদি প্লাস হয়, এই বলটা হবে মাইনাস, এই প্লাসে মাইনাস এই সমান বল, এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, ফলে বস্তুটা স্থির অবস্থায় থাকছে। তাহলে কি হলো যে টোটাল বল জিরো, মানে টোটাল বল জিরো মানে কিন্তু যে সেখানে বল নেই, মানে বল জিরো তার মানে কি বল নেই, ওয়ার্ক জিরো মানে কোনো কাজ নেই। কিন্তু বল টোটাল বল জিরো মানে যে সেখানে কোনো বল নেই, এই কথা কিন্তু বলা যাবে না। এখন মনে করেন আপনার কাছে 5,000 টাকা আছে, সেই 5,000 টাকা আপনি আপনার বন্ধুর লোন নিয়েছিলেন, সেই লোন পরিশোধের কাছে নিয়ে যাচ্ছেন, তাহলে আপনার কাছে টোটালি কত টাকা আছে? আপনার কাছে 5,000, ওই টাকাটা একটা মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাস 5,000, 0 টাকা। কিন্তু আপনার কাছে টোটাল টাকার পরিমাণ জিরো, এই কথার অর্থ এই না যে আপনার পকেটে কোনো টাকা নেই, আপনার পকেটে কিন্তু 5,000 টাকা আছে, সেটা লোন শোধ করার পরে জিরো হয়ে যাবে। তো বুঝতে পারছেন যে টোটাল জিনিসটা যখনই আসবে তখনই বুঝবেন যে টোটাল ওয়ার্ক টোটাল ফোর্স জিরো মানে যেখানে কোনো বল এক্সিস্ট করে না এমনটা কিন্তু কখনোই না। তাহলে টোটাল ফোর্স এর এটা আমরা বোঝাতে পারলাম। তাহলে এখন বলছে দেন দি ওয়ার্ক ডান বাই দি ফোর্স ইন এ স্মল ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট ডেলার, এটা কিন্তু মনে রাখবেন যে আর, আর মানে সরণ। আপনারা সরণকে এস দেন, ক্লাসিক্যাল মেকানিক্সে সরণ হয়ে যাবে আর, মানে অবস্থান ভেক্টর। আর বেগকে ছোট হাতের ভি দেন, ক্লাসিক্যাল মেকানিক্সে ছোট হাতের ভি থাকবে, অথবা আর ডট, মানে ভেক্টরের আর কে যদি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করেন তখন কি আর ডট দেখতে হয় না, সেই ভেক্টরের রুল এখানে কাজে লাগবে। এই জন্য কিন্তু আমি আপনাদের প্রথমে বলছি বেসিক জিনিসগুলো খুব ভালো করে জানা লাগবে। আর আবার দেখেন ত্বরণ, ত্বরণকে আপনারা এ লেখেন, ক্লাসিক্যাল মেকানিক্সেও এ লেখা হয়, তবে সব থেকে বেশি লেখা হয় আর ডাবল ডট। তার মানে কি আর মানে সরণ, সরণকে একবার ডিফারেন্সিয়েশন করলে বেগ, বেগকে আর একবার ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ পাবো। তার মানে আর ডাবল ডট মানে কি সরণকে দুবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে, তাহলে এটা ত্বরণ হয়ে গিয়েছে, এটা কিন্তু মনে রাখবেন। তাহলে সরণকে আমরা আর দিয়ে প্রকাশ করব, বেগকে ভি অথবা আর ডট, ত্বরণকে এ অথবা আর ডাবল ডট দিয়ে প্রকাশ করব। তাহলে এখন আপনাদের যে বললাম টোটাল ফোর্স জিরো হলে আবার ওয়ার্ক ডান হয় কিভাবে। আসলে টোটাল ফোর্স জিরো মানে যে বল নেই তা তো না, বল আছে, অনেকগুলো বল আছে। লব্ধি বল মানে ইন্টারমিডিয়েট মেকানিক্সে করেন লব্ধি বল, রেজাল্ট্যান্ট ফোর্স, এই রেজাল্ট্যান্ট ফোর্সটা এখানে জিরো, তার মানে টোটাল বলটা জিরো, কিন্তু অন্যান্য কিন্তু বল আছে। তাহলে এই টোটাল ফোর্সের ফলে যে স্মল ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট ডেলার হচ্ছে উইল অলসো ভ্যানিশেস। অতএব দি ওয়ার্ক ডান ইজ ফাংশন অফ আই এফ আই ইন্টু ডেল আর আই। এখন এফ আই ইন্টু ডেল আর আই কেন লিখছি বলেন তো? এখন টোটাল ফোর্স, এখন এই যে একটা বস্তু নিলাম, এই বস্তুটার মধ্যে একটা পার্টিকেল, অনেকগুলো পার্টিকেল আছে তাই না, তো প্রত্যেকটা পার্টিকেলের টোটাল ফোর্স এর যোগফলই সমান এই বস্তুটার পরে টোটাল ফোর্স। তাহলে এই পার্টিকেলের পরে তো অনেকগুলো ফোর্স কাজ করে, এর একটা টোটাল ফোর্স হবে। এরকম প্রত্যেক পার্টিকেলের ক্ষেত্রেই তাই। তাহলে এই প্রত্যেক পার্টিকেলের টোটাল ফোর্সই হচ্ছে এই পুরা বস্তু, এই গোলাকার এই পুরা মানে ইট ইজ কোয়ার্টার টোটাল ফোর্স। তাহলে এখন যে টোটাল ওয়ার্ক ডান ইজ সামেশন অফ আই এফ আই ইন্টু ডেল আর আই, অর্থাৎ এফ আই মানে কি
প্রত্যেকটা কণার পরে যে বল প্রয়োগ হচ্ছে, আর ডেল আর আই মানে কি প্রত্যেকটা কণার যে পরিমাণ ভার্চুয়াল সরণ। এই যে এটা মনে রাখবেন, ডেল ডেল আর আই, বুঝতে পারছেন? এই ডেল আর আই মানে ভার্চুয়াল সরণ, মানে ছোট হাতের যে পাশ, এই ডেলটা মানে ভার্চুয়াল সরণ। এখন কথা হচ্ছে যে একটা বস্তুর উপরে টোটাল বল যদি প্রয়োগ হয় তাহলে তার সরণ হয় কিভাবে? আসলে সরণ না, এটা কিন্তু ভার্চুয়াল সরণ। তো ভার্চুয়াল সরণটা কিভাবে হলো চলেন আমরা দেখি। এখন মনে করেন আহ একটা বস্তু, আমরা স্বাভাবিক সময়কে যেভাবে দেখি, এখন মনে করেন আগুন, আগুনের একটা দড়িতে বেঁধে যদি ঘোরানো যায়, আমরা কি আগুনের একটা বৃত্ত দেখি না? কিন্তু আগুনের বৃত্ত দেখা মানে কি, এই আগুনটা এমন গোল আকার ধারণ করেছে, সব জায়গায় আগুন আছে? আগুন নেই কিন্তু। কেন? আমাদের চোখের দৃষ্টি শক্তির স্থায়িত্ব হচ্ছে 1/10 মিলি সেকেন্ড। এই 1/10, এইখানে যদি একটা আগুনের পিণ্ডটা থাকে, এই যদি 1/10 মিলি সেকেন্ডের মধ্যে যদি আবার এই জায়গায় চলে আসে, তখন আমরা কি আগুনের বৃত্ত দেখি, তাই না? তাহলে আমাদের সময়ের সাথে কিন্তু আমাদের মস্তিষ্কের অনুভূতির কিন্তু একটা সম্পর্ক আছে। তো আমরা একটা বস্তুকে এই বল প্রয়োগ করলাম, আবার বিপরীত বল প্রয়োগ করলাম, করে আমরা স্থির দেখলাম। আসলে এখানে কিন্তু একটা টাইমের ব্যাপার আছে। তা আমরা যখন এই বলটা প্রয়োগ করব, তখন এই যে এই বস্তুটা ডান পাশে কিছুটা সরে যাবে, আবার যখন এই বলটা প্রয়োগ করব, বস্তুটা আবার বাম বাম দিকে সেই সমান পরিমাণ সরে আসবে। তাহলে এই যে ডান দিকে সরে যাওয়া এবং বাম দিকে সরে আসা এত দ্রুত ঘটে যাবে যে আমার মনে হবে যে বস্তুটা স্থির, অর্থাৎ বস্তুটা এই অবস্থান থেকে ডান দিকে এখানে চলে আসবে, এসে এখানে চলে আসবে। এখন বাম পাশে আবার বল প্রয়োগ হওয়ার পরে সাথে সাথে বস্তুটা আবার আগের অবস্থায় ফিরে আসবে। কিন্তু এই যে সরণটা এত দ্রুত হবে যে আমাদের চোখ মনে করবে যে আসলে বস্তুটা তো স্থিরই আছে। তো এখন যদি আমরা আমাদের চোখে যদি দেখি কোনো একটা বস্তু স্থির আছে, আসলে কি আমরা যে বিল্ডিং গুলো স্থির দেখছি, সেই বিল্ডিং গুলো কি স্থির? পৃথিবী যদি ঘোরে তাহলে বিল্ডিং গুলোরও কিন্তু একটা কম্পন আছে। তো সেই কম্পন গুলো কিন্তু আমরা পৃথিবীতে থেকে অনুভব করতে পারছি না। তাহলে আমরা এই যে পৃথিবীর যে কম্পনটা, যে বিল্ডিং, আমরা হাঁটছি রাস্তা করে, এই যে কম্পনটা যেটা অনুভব করতে পারছি না আমরা, সেটাকে আমরা বলবো ভার্চুয়াল কম্পন। ঠিক আছে? আর ভূমিকম্প হলে যখন আমরা কম্পনটা অনুভব করি, সেটাকে বলবো আমরা রিয়াল কম্পন। ওকে? তাহলে ভার্চুয়াল কম্পন কেন বলছে? যে কাঁপাকাঁপি করে আবার আগের অবস্থায় ফিরে আসছে, এবং এত দ্রুত ফিরে আসছে যে আমরা এটা বুঝতেই পারছি না। আর স্মরণটা ভার্চুয়াল কেন? যে স্মরণটা এত, মানে এক দিক থেকে আরেক দিকে যাচ্ছে, সে আরেক দিক থেকে আবার সে আগের অবস্থানে এত দ্রুত ফিরে আসছে যে আমরা সেটা বুঝতেই পারছি না, আমরা দেখছি এটা স্থির অবস্থায় আছে। তাহলে দেখেন যে আমরা এই বলটা প্রয়োগ করলাম, এই বলটা প্রয়োগ করার পরে এই বস্তুর প্রতি এই বলের একটা প্রভাব থাকবে। তারপরে আবার এই বিপরীত বল প্রয়োগ করছি, তাহলে অবশ্যই বিপরীত বলের প্রভাবও এই বস্তুটার উপরে থাকবে, এবং এই দুইটা প্রভাব যুগপৎ ঘটবে। ফলে কি, এই যে প্রভাবটা যে বস্তুর উপরে পড়েছে আমরা বুঝতেই পারবো না, আমরা দেখবো বস্তুটা স্থির আছে। তাহলে বস্তুটা যে সরেছে, সেই সরণটাকে আমরা বলছি ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট। তাহলে ভার্চুয়াল ওয়ার্কটা কেন জিরো হচ্ছে এবার বুঝতে পেরেছেন? কারণ এই ডেল আর আইটা ঘটছে, মানে সরছে ঠিকই, সরিয়ে মরে কিন্তু আমাদের বুঝে ওঠার আগেই কিন্তু আগের অবস্থানে ফিরে আসছে। ফলে ডেল আর আই এর মান জিরো। তাহলে কোনো কিছুকে যদি জিরো দিয়ে ক্রস গুণ করেন বা ডট গুণ করেন বা এমনি স্কেলার গুণ করেন, তাহলে সেটার পরিমাণ কি এই জিরোই হয়ে যাবে। তাহলে আমরা বলছি দি ওয়ার্ক ডান ইজ 8। এখন বলছে লেট দি টোটাল ফোর্স ক্যান বি এক্সপ্রেস অ্যাজ দি সাম অফ দি অ্যাপ্লাইড ফোর্স। এই যে অ্যাপ্লাইড ফোর্স কে উপরে এ সাবস্ক্রিপ্ট দ্বারা ডিনোট করে দিয়েছে, এন্ড ফোর্স অফ কনস্ট্যান্ট এফআই। এবার বুঝতে পারলেন ফোর্স অফ কনস্ট্যান্ট এফআই টা কি? তাহলে মনে করেন এই যে এই বলটাকে আমরা এফ আই অ্যাপ্লাইড ধরেছি, আর এইটাকে আমরা কনস্ট্যান্ট ফোর্স, মানে বিপরীত যে বল প্রয়োগ করছে সেটা হচ্ছে এফআই, ছোট হাতের এফআই। এটা ফোর্স অফ অ্যাপ্লাইড, সরি ফোর্স অফ কনস্ট্যান্ট, মানে বস্তুটাকে স্থির থাকতে হবে। তো স্থির যদি থাকতে হয়, তারপরে স্থির বস্তুর উপরে আমাদের কনস্ট্যান্ট কি? তারপরে তাহলে তাকে স্থিরই থাকতে হবে। স্থির বস্তুর কনস্ট্যান্ট কি? তাকে স্থিরই থাকতে হবে। তাহলে আপনি একটা বল এইদিকে প্রয়োগ করলেন, তাহলে কি বস্তুটা স্থির থাকবে? কিন্তু কনস্ট্যান্ট অনুযায়ী আমাদের বস্তুটাকে স্থির থাকতেই হবে। তাহলে কি করতে হবে? এই যে বিপরীত একটা বল প্রয়োগ করে দিতে হবে সমান পরিমাণে। তাহলে এই যে বলটা বিপরীত দিকে প্রয়োগ করলেন, এটাকে বলা হলো কনস্ট্যান্ট ফোর্স। তো তাহলে এখন বলছে যে টোটাল ফোর্সটা কি?
এই অ্যাপ্লাইড ফোর্স এবং কনস্ট্যান্ট ফোর্সের যোগফল। তাহলে এই যে এই ইকুয়েশনটা এখন টোটাল ওয়ার্ক কি হবে বলুন তো? এই যে এইটা এফ কে, এফ এ এবং এ ছোট হাতের এফ এ ভেঙে দিতে হবে এত। তারপরে নাও কনসিডার the system of which the virtual work of the force of constraint is 0। তার মানে এই যে এই এইটা মানে কি? এটা ডট গুণন করলে কি হবে বলেন তো? এফ এ আই ডট ডেল আর আই, এটাকে বলবো আমরা অ্যাপ্লাইড ভার্চুয়াল ওয়ার্ক। তার মানে কি? এই অ্যাপ্লাইড ফোর্সের কারণে আমাদের ভার্চুয়াল সরণ হয়েছে ডান দিকে। ভার্চুয়াল সরণ মানে কি? আসলেই সরেছে, কিন্তু এত দ্রুত সরার পরে আবার বিপরীত বলের কারণে আগের অবস্থানে ফিরে গেছে। যে আমরা এত দ্রুত ঘটেছে জিনিসটা আমরা বুঝতেই পারিনি, তাই আমাদের ডাইন পাশে যে সরে গেল সেটাকে আমরা এই সরণ দিচ্ছি, মানে সরণের পরিমাণ। আবার দেখেন এই কনস্ট্যান্ট ফোর্স ডট ডেল আর আই, এই সরণটাকে আমরা বলছি বাম পাশের এই বল প্রয়োগের ফলে, অর্থাৎ এই বলটা প্রয়োগের ফলে। তো এই যে বাম পাশে থাকে এইটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ফোর্সের জন্য ভার্চুয়াল সরণ হয়েছে 0। তাহলে বুঝতে পারছেন? তাহলে এখন বলছে নাও উই কনসিডার দি সিস্টেম ফর হুইচ দি ভার্চুয়াল ওয়ার্ক অফ দি ফোর্স ইজ কনস্ট্যান্ট ইজ 0, মানে ভার্চুয়াল ওয়ার্কের পরিমাণ 0 হবে এমন একটা সিস্টেম কনসিডার করেন। মানে এইটা আমরা যে কোনো সিস্টেমের জন্য এই পর্যন্ত করলাম। এই পর্যন্ত করার পরে আমরা এমন একটা সিস্টেম কে ধরে নেব, মানে এখন আর যে কোনো সিস্টেমে আমরা যাব না, এখন একটা নির্দিষ্ট সিস্টেমের কথা বিবেচনা করছে, যে সিস্টেমে ভার্চুয়াল যে কনস্ট্যান্ট ফোর্স অ্যাপ্লাই করার ফলে যে ভার্চুয়াল ওয়ার্ক হয় সেটার পরিমাণ 0। তো এইরকম কিছু যদি একটা এখন আপনাদের একটু উদাহরণ দিতে পারলে ভালো হতো, কিন্তু এই উদাহরণ আমার জানা নেই, কিন্তু বইয়ে যেহেতু বলা আছে তাহলে এরকম সিস্টেম অবশ্যই আছে। তো আমরা ধরে নিই যে ভার্চুয়াল ওয়ার্কের পরিমাণ 0 মানে কি? এই যে এই অংশটার পরিমাণ 0 হয়ে যাবে, দেন দি ভার্চুয়াল ওয়ার্ক ডান বাই দি ফোর্স অফ কনস্ট্যান্ট উইল বি 0। দেন এই জিনিসটা থেকে আমরা পেয়ে যাব এই জিনিসটা। অর্থাৎ দেখেন এই জিনিসটাকে এইভাবে ভেঙে দিতে হবে, এত প্লাস এত, এই যে এত প্লাস এততে ভেঙে দিতে হবে। তাহলে এই জিনিসটাকে এত প্লাস এততে ভেঙে দিতে হবে, দিয়ে বলছে যে কনস্ট্যান্ট ফোর্সের কারণে ভার্চুয়াল ওয়ার্ক 0 এমন একটা সিস্টেম ধরে নেব। যদি এটা 0 হয়ে যাচ্ছে থাকতে পারে নিচে, শুধু এটা থাকতে, তো এইটা ইজ ইকুয়াল টু 0। দিস ইজ কল্ড দি প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক। তাহলে এইটাকে প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক বলা হয়। তো এখন দেখেন ভার্চুয়াল প্রিন্সিপাল ওয়ার্কের প্রিন্সিপালে কি বলছে? যে কাল্পনিক সরণ আছে এখানে ডেল আর আই, তাই না? কাল্পনিক সরণটা কি? যে একটা বস্তুর উপর বল প্রয়োগ করার পরে বস্তুটা সরেছে, কিছুটা সরে আবার আগের অবস্থানে ফিরে গেছে এবং এত দ্রুত ঘটেছে যে আমরা বুঝতেই পারিনি। এই জিনিসটাকে সংক্ষেপে আমরা ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট বা ভার্চুয়াল সরণ হিসাবে আমরা উল্লেখ করছি, ঠিক আছে? তাহলে একটা বস্তু বা ভার্চুয়াল প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক বলা হচ্ছে একটা বস্তুর উপরে বল প্রয়োগ করলে সে বস্তুটার একটা কাল্পনিক সরণ হয়েছে এবং ফলে যে মোট কাজের পরিমাণ 0। যদি ভার্চুয়াল একটা বস্তুর উপর বল প্রয়োগের ফলে ভার্চুয়াল ওয়ার্কের পরিমাণ 0। ভার্চুয়াল ওয়ার্ক কেন? কারণ এই যে এই সরণটা যে ভার্চুয়াল, এই জন্য আমরা ভার্চুয়াল ওয়ার্ক বলছি। অর্থাৎ যেমন এক গ্লাস দুধের মধ্যে যদি 1 ফোঁট চুনা পড়ে তাহলে সেটা কি আর দুধ বলি আমরা? বলি দুধটা নষ্ট হয়ে গেছে। তো এইরকম যে ভার্চুয়াল কোনো কিছু মিশে যাওয়া মানে এটা ভার্চুয়াল হয়ে যাওয়া, বলের সাথে ভার্চুয়াল সরণ রিপ্লেসমেন্ট মিশে গিয়েছে, এই জন্য আমাদের ওয়ার্কটা হয়ে গেছে ভার্চুয়াল ওয়ার্ক। এখন মনে করেন একটা পাথর আছে, এখন সে ভার্চুয়াল ওয়ার্কের প্রিন্সিপাল তো পেলেন এখানে, এই যে এটা হচ্ছে ভার্চুয়াল ওয়ার্কের প্রিন্সিপাল। তো এখন একটা পাথরকে আপনি বল প্রয়োগ করলেন, তাহলে সে পাথরটা স্থির থাকলো। এখন বলছেন ভার্চুয়াল প্রিন্সিপাল অনুযায়ী ভার্চুয়াল ওয়ার্কের পরিমাণ আপনার 0। তো কথা হচ্ছে আপনি বল প্রয়োগ করলেন, সে বলের তো একটা প্রভাব তো থাকবে, খালি পাথর স্থির থাকলো কেন? তা আপনি কিন্তু খুব সহজে এক উত্তর দিয়ে দিচ্ছেন যে আসলে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী বিপরীত একটা বল, সমান ও বিপরীত একটা বল কিন্তু প্রয়োগ করা হয়েছে, পাথর থেকেই প্রয়োগ হয়ে গেছে অটোমেটিক্যালি, যার কারণে আমাদের এই দুইটা বল পরস্পরকে নিষ্ক্রিয় করে দিয়েছে। নিষ্ক্রিয় করে দিয়ে যে ডিসপ্লেসমেন্টটা ছিল, অর্থাৎ আমার প্রযুক্ত বলের ফলে পাথরটার ডিসপ্লেসমেন্ট হয়েছে এবং এই পাথরের প্রতিক্রিয়া বলটা আমার এই বলকে নিষ্ক্রিয় করে দিয়ে আগের অবস্থানে ফিরে এসেছে পাথরটা।
এবং এই জিনিসটা এত দ্রুত ঘটেছে যে আমরা বুঝতেই পারিনি, ফলে ভার্চুয়াল রিপ্লেসমেন্ট হয়েছে। আর এই কারণে আমাদের ভার্চুয়াল ওয়ার্কটা জিরো হয়ে গেছে। তো এই যে এত সুন্দর করে আপনি বলছেন যে পাথরের উপরে একটা বল প্রয়োগ করলাম, ফলে পাথরটাও নিজে থেকে একটা বিপরীত বল প্রয়োগ করলো, যার কারণে এই দুইটা পরস্পর বিপরীতমুখী সমান বল পরস্পরকে ভ্যানিশ করে দিল। এই জন্য ভার্চুয়াল ওয়ার্কটা জিরো হয়ে গেল আমাদের। তো এই প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্কে কিন্তু এই কথাটা ছিল না, এটা কিন্তু ইনিশিয়াল পর্যায়ে তখন ডেভেলপ হচ্ছে বিষয়টা। তো প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্কে যেটা করছে যে একটা বল বাইরের থেকে প্রয়োগ করলাম, একটা পাথর কি স্থির থাকতে হবে, তাই স্থির আছে। যেহেতু পাথরটার কোনো সরণ হয়নি, তাহলে অবশ্যই, আবার যেহেতু বলও প্রয়োগ করেছি, তাহলে অবশ্যই সেখানে ভার্চুয়াল সরণ হয়েছে, তাহলে আমাদের ওয়ার্কের পরিমাণ জিরো। এখন প্রশ্ন জাগে, যে আমি একটা বল প্রয়োগ করলাম, সেই বলটা প্রয়োগ করলাম আর বলটার কোনো প্রভাব থাকবে না, তাহলে কি বলটা এমনি এমনি ভ্যানিশ হয়ে যাবে, এমনটা হয় নাকি? তো সেই ব্যাখ্যা কিন্তু এই প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক দেয়নি। পরবর্তীতে ডি অ্যালামবার্ট এই প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক ব্যবহার করে এই আপনারা যে নিউটনের তৃতীয় সূত্র প্রয়োগ করলেন, এই কনসেপ্টটা দিয়েছে। সেটা আরো উন্নত, এটা যখন আমরা ডি অ্যালামবার্টস প্রিন্সিপাল করব, তখন আমরা কিন্তু সেটা দেখব। তাহলে আপনাদের ভার্চুয়াল ওয়ার্ক থেকে ডিআলেমবার্টসটা আধুনিক, এবং তার ধারণা ব্যবহার করেই পরবর্তীতে ল্যাগ্রেঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন, ল্যাগ্রেঞ্জিয়ান, এগুলো ডিরাইভ করা হবে এবং সেইটা দিয়ে পুরা অঙ্ক করা হবে। ওকে, তাহলে ডিআলেমবার্টস প্রিন্সিপাল আসলো কোথা থেকে? ভার্চুয়াল ওয়ার্ক থেকে। কারণ ভার্চুয়াল প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্কটা খুব একটা কার্যকর না, কারণ এই যে একটা প্রশ্নের উত্তর দিতে পারছে না, একটা বস্তুর উপরে এই যে বাইরে থেকে বল প্রয়োগ হলো, বাইরে থেকে যদি একটা বলই প্রয়োগ হয়, যদি ভার্চুয়াল সরণ হয় কেন? সরণটা তো রিয়াল হবে, কারণ এই বলটাকে তো কেউ নিষ্ক্রিয় করে দিচ্ছে না। তো সেই ব্যাখ্যাটা কিন্তু এখানে ছিল না। তো সেই ব্যাখ্যাটা পরবর্তীতে আমাদের ডিআলেমবার্ট দিয়েছে। তো এর মাধ্যমে আমাদের 4 নম্বর লেকচার শেষ হলো। এখন আমরা 5 নম্বর লেকচার শুরু করব। তো 5 নম্বর লেকচারে আমাদের ডিআলেমবার্টস প্রিন্সিপাল। তো চলেন, এটি কিন্তু লিখেছে টু টু ইন্টারপ্রেট দি ইকুইলিব্রিয়াম অফ সিস্টেম ডিআলেমবার্ট অ্যাডপ্ট অ্যান্ড আইডিয়া অফ রিভার্স ফোর্স। অর্থাৎ ডিআলেমবার্ট একটা রিভার্স ফোর্সের আইডিয়া ধরে নেই ইকুইলিব্রিয়াম অবস্থার জন্য, যেখানে ভার্চুয়াল ওয়ার্কে কি ছিল? সাম্য অবস্থার জন্য বলা হচ্ছে যে সাম্য অবস্থায় থাকতে হবে, তাই আছে। ফলে আমি একটা বল একটা পাথরে প্রয়োগ করলাম, পাথরটা স্থিরই থাকলো, যেহেতু বল প্রয়োগ করেছি এটা সত্য, তাহলে বল প্রয়োগের ফলে কিছু কাজ হবে, এটাও সত্য। কিন্তু দেখলাম যে কোনো পাথর স্থির আছে, তাহলে তো কোনো কাজ হয়নি, এটাও সত্য। তাহলে এটাও সত্য, তাহলে তিনটা জিনিস সত্য। বল প্রয়োগ সত্য, বল প্রয়োগের ফলে তো অবশ্যই কাজ হবে, অবশ্যই সত্য। যদি পাথরটা স্থির আছে, তাহলে কাজের পরিমাণ জিরো, এটাও সত্য। ভার্চুয়াল ওয়ার্ক হলো এখানে, যেহেতু পাথরটা সরিনি তাই বললাম এখন ভার্চুয়াল ওয়ার্ক বলে এটাকে জিরো করে দিলাম। কিন্তু এখন ডিআলেমবার্টস বলছে কি, আরেকটা রিভার্স ফোর্সের কথা ধরে, সেটা হচ্ছে যে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী যেটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এখন দেখেন এই কনসেপ্টটা আমাদের কাছে বেশ ক্লিয়ার হয়ে গিয়েছে। ও তাহলে এই হচ্ছে, একটা পাথরে বল প্রয়োগ করলাম, করে পাথরটার কিছুটা সরণ হলো, ফলে পাথরও বিপরীত একটা বল আমার দিকে প্রয়োগ করলো, করে পাথরটা আগের অবস্থানে ফিরে আসলো। কিন্তু জিনিসটা এত দ্রুত ঘটলো যে আমরা বুঝতে পারলাম না, ফলে আমরা বুঝছি এখানে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট হয়েছে পাথরের। তাহলে এখন আমরা বলছি যে ভার্চুয়াল ওয়ার্কটা, তাহলে এখন ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট হলে তাহলে বল প্রয়োগের কিছু কাজ হলো, সেই কাজটা কি? ভার্চুয়াল কাজ হয়ে গেল। তাহলে ভার্চুয়াল কাজের পরিমাণ, যেহেতু পাথর স্থির অবস্থায় আসলে ভার্চুয়াল কাজের পরিমাণ জিরো। জি অ্যালামবার্টের সাথে ভার্চুয়াল ওয়ার্কের শুধু এইটাই কথা, মানে ভার্চুয়াল ওয়ার্ক শুধু ব্যাখ্যাটা দিতে পারিনি যে আমি একটা বল প্রয়োগ করলাম আর পাথরটা নড়লো না, এটা কেমন কথা? যে নড়লো না এটার ব্যাখ্যা দিতে পারছিল না, কিন্তু ডি অ্যালামবার্ট সেই ব্যাখ্যাটা দিল। হ্যাঁ, আমি বল প্রয়োগ করেছি সত্য, কিছু কাজ হয়েছে সত্য, পাথর স্থির অবস্থায় আছে সত্য, তাহলে বল প্রয়োগের ফলে পাথরটা নড়লো না কেন? কারণ পাথর নিজে থেকে একটা বিপরীত বল প্রয়োগ করেছে। এই যে ডিআলেমবার্ট যে পাথর নিজে থেকে একটা বিপরীত বল প্রয়োগ করেছে, এই কথাটা বলে দিল, এর ফলে আমাদের কিন্তু সব প্রশ্নের অবসান ঘটে গেল। তো এখন বলছি হি কনসিডার দ্যাট দি সিস্টেম উইল রিমেন ইন ইকুইলিব্রিয়াম আন্ডার দি অ্যাকশন অফ ফোর্স ইকুয়াল টু দি অ্যাকচুয়াল ফোর্স প্লাস আন্ডার দি অ্যাকচুয়াল ফোর্স প্লাস রিভার্স ইফেক্টিভ ফোর্স পি ডট আই। পি ডট আই মানে কি? ভরবেগের পরিবর্তনের ভরবেগ। পি মানে ভরবেগ, পি মানে ভরবেগ, অর্থাৎ এম ভি। আর পি ডট মানে কি? একবার টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। ডিফারেন্সিয়েশন করলে এম হচ্ছে কনস্ট্যান্ট, বস্তুর ভর, এটা বাদ গেল। ভি কে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ভি ডট। ভি ডট মানে কি?
এ এম এফ, তাহলে পি ডট মানে এম এ মানে বল। ঠিক আছে, পেলেন? নিউটনের সূত্র বলছে ভরবেগের পরিবর্তনের হারি বেগ, তাহলে ভরবেগের পরিবর্তন পি কে একবার ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে ভি কে একবার ডিফারেন্সিয়েশন করলাম, এম এ, এম এ মানে কি বল, তাহলে সেটাই বলা হচ্ছে পি ডট মানে ভরবেগের পরিবর্তন, আর সেই পি ডট মানে এফ। ঠিক আছে, তাহলে বলছে এই যে একটা সম্পর্ক আছে, তাহলে দাস এফ আই প্লাস মাইনাস পি ডট আই, কেন মাইনাস দিচ্ছি, কারণ এই যে বিপরীত বল, এই জন্য ইজিক্যাল টু জিরো, অর্থাৎ আমরা যে বল প্রয়োগ করব সে বলটা রিভার্স ফোর্সের কারণে সাথে সাথে জিরো হয়ে যাবে। মানে এই বল এফ বল প্লাস এই মাইনাস পি বল পরস্পরকে নিষ্ক্রিয় করে দেবে, অর্থাৎ টোটাল বলের পরিমাণ জিরো হয়ে যাবে। কিন্তু বল যেহেতু দুইটা প্রয়োগ হচ্ছে, তাহলে সরণও দুই দিকে ঘটবে, এফ এর দিকে একটা সরণ ঘটবে, আর পি যেহেতু বিপরীত দিকে একটা বল প্রয়োগ করছে, বিপরীত দিকে ওই পাথরের সরণ ঘটবে, কিন্তু সরণটা এত দ্রুত ঘটবে যে আমরা বুঝতে পারবো না, বলবো পাথরটা স্থির আছে, ফলে একটা ভার্চুয়াল ওয়ার্ক কিন্তু এখানে হবে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে আমাদের পৃথিবী ঘোরার সাথে সাথে পৃথিবীর বিল্ডিং গুলো কাঁপছে, কিছুটা এদিকে সরে যাচ্ছে, কিছুটা অপর পাশে সরে যাচ্ছে, এইভাবে আমরা এত দ্রুত ঘটছে বিষয়টা যে আমরা বিল্ডিং কি স্থির দেখছি, ফলে এখানে কিন্তু সবসময় একটা ভার্চুয়াল ওয়ার্ক কিন্তু ডান মানে হচ্ছে। তাহলে এখন implies that r is equal to 0, thus the principle of virtual work takes the form, the principle of virtual work থেকে কি পেয়েছিলাম, f applied into del r I is equal to 0, অবশ্যই সেখানে সামুশন চিহ্ন ছিল। তো আমরা এখানে f applied সমান কি পেলাম বলেন তো, f applied মানে কি প্রযুক্ত মোট বল, তাহলে এখানে বলছে will given under content of a force equal to 8, তাহলে মোট প্রযুক্ত বল হয়েছে কত। এখন আমরা বলছি এফ কে, আমরা যদি এখন বলি যে এফ হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, আর এই পি ডট আই এটা হচ্ছে তো নিজে থেকে উৎপন্ন হয়েছে। হ্যাঁ, এই এফ ফোর্সটা অ্যাপ্লাইড করে দিলাম বলছি, তো পি ডট আই এই ফোর্সটা উৎপত্তি হয়েছে, তাই না? তাহলে এই পি ডট আই ও প্রযুক্ত বল হিসাবেই গণ্য করবো আমরা। তাহলে এই এফ এ ইজ ইকাল টু কি পেলাম, এফ এ ইজ ইকাল টু এই যে এইটে সমান সেই ভার্চুয়াল ওয়ার্কের অ্যাপ্লাইড ফোর্স। ঠিক আছে, তাহলে ভার্চুয়াল ওয়ার্কে এফ এফ আই এর এখান জায়গায় এইটা বসাই দিলাম, এইটা এখানে বসাই দিলাম, বসাই দিয়ে এটা পেলাম 1 নম্বর। এগেন এগেন আমরা কি পাচ্ছি, এফ আই, আমি কিছুটা ভুল বলছি এখানে, এখানে এফ আইটা হচ্ছে আমাদের অ্যাপ্লাইড ফোর্স না, এফ আইটা হচ্ছে টোটাল প্রযুক্ত বল। তো টোটাল প্রযুক্ত বল এই বলটা প্রয়োগ হওয়ার পরে পাথরটা নিজে থেকে আরেকটা বল প্রয়োগ করছে মাইনাস পি ডট আই, এই এফ ডট আইটা এখানে নিলাম, দেখেন এফ ডট আইটা বসাই দিলাম প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্কে। কোন ইকুয়েশনে বসালাম বলেন তো, প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্কের এই যে এই ইকুয়েশনটাই বসিয়েছি আমরা। এই ইকুয়েশনটাই বসানোর পরে আমরা কি পেলাম, এই যে এই অংশটা পেলাম। পাওয়ার পরে এগেন এফ আই মানে টোটাল বল ইজ ইকাল টু কি, অ্যাপ্লাইড ফোর্স প্লাস কনস্ট্যান্ট ফোর্স, মানে বস্তুটা যে স্থির আছে সেই জন্য যে ফোর্স আছে সেই ফোর্সটাও আমরা ক্যালকুলেট করছি। তাহলে এই এফ এই এই এফ এর সমান হচ্ছে এই পি ডট আই। ঠিক আছে, এফ আই এর সমান হচ্ছে পি ডট আই, আর এই এফ আইটা কি, এই অ্যাপ্লাইড ফোর্স আর এবং কনস্ট্যান্ট ফোর্সের যোগফল। তাহলে এই দুইটা বলের যোগফল সমান এই পি ডট আই, কিন্তু ইর দিক যদি পজিটিভ হয় পি আই এর দিক হবে নেগেটিভ। ঠিক আছে, দেন উই গেট, তাহলে এটা বসাই দিলাম, বসাই দিয়ে দেখেন এই ডেল আরটা এখানে নিয়ে আসলাম, এখানে একবার নিয়ে আসলাম, ইনটু এখানে একটা নিয়ে আসলাম। এখন বলছে কনসিডারিং দিস সিস্টেম ফর হুইচ দি ভার্চুয়াল ওয়ার্ক অফ দি ফোর্স অফ কনস্ট্যান্ট ইজ জিরো। তাহলে একটা সিস্টেমকে কল্পনা করব আমরা যার জন্য ভার্চুয়াল ওয়ার্কের যে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট, ফলে কনস্ট্যান্ট ফোর্সের জন্য যে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট এবং এর ফলে যে ভার্চুয়াল ওয়ার্ক সেটা জিরো। এখন এর উদাহরণটা কি আমার জানা নেই, যেহেতু এটা পাঠ্যপুস্তকে আমাদের পাওয়া যাচ্ছে, তাহলে অবশ্যই এরকম কোনো উদাহরণ তো আছেই। তা আমরা যেহেতু উদাহরণটা আমার জানা নেই, তাই আমি আপনাদেরকে জানাতে পারছি না। তো এখানে তো দেখেন এইটা জিরো ধরে নিচ্ছি, তাহলে এটা জিরো ধরে নিলে এটা যদি জিরো হয়ে যায় আমাদের থাকতে পারে এই অংশটা এখানে লিখে দিয়েছে, এই অংশটা ইজ ইকাল টু জিরো। তাহলে এটাকে বলছে সিন্স দি ফোর্স অফ কনস্ট্যান্টস আর নো মোর ইন পার্টিকেল অর পিক্সার, তার মানে যেহেতু এই পিক্সার দিলেও ভুল হবে না, পার্টিকেল দিলেও ভুল হবে না,
তো আপনারা পিকচার দিতে পারেন, পিকচারটাই বেশি ভালো। পিকচার মানে আমাদের দৃশ্যমান না, যেহেতু কনস্ট্যান্ট ফোর্সটা আমাদের যে এখন আর আলোচনার বিষয়বস্তু না, তাহলে আমরা এই সুপার স্ক্রিপ্ট এ কে ড্রপ করতে পারি, মানে বাদ দিতে পারি, অর্থাৎ এফ এর এখানে এ না দিলেও হবে, যেহেতু আমাদের আর এই এফ এটাকে আমরা আর কনসিডার করব না, তাই এখন আমরা এই এটা ফেলে দিচ্ছি, এটা আর লিখবো না, না লিখে বলবো এফ। এই এফ মানেই এফ এ। ওকে, এই জায়গায় প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্কের ক্ষেত্রে এফ মানে এফ এ, এটি ইজ ইকুয়াল টু জিরো, হুইচ কল ডিআলেমবার্টস প্রিন্সিপাল। ডিআলেমবার্টস প্রিন্সিপালের সাথে মূল পার্থক্য কি? ভার্চুয়াল ওয়ার্কে বলছে এই এফ অ্যাপ্লাইড ইনটু ডেল সরি আর আই ইজ ইকুয়াল টু জিরো, এখানে তো অবশ্যই সামোশন চিহ্ন আছে। আর প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক বলছে কি, এই এফ আই ইজ ইকুয়াল জায়গায় এফ আই মাইনাস এই যে সিস্টেম যে একটা বিপরীত বল প্রয়োগ করছে, অর্থাৎ নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী একটা বিপরীত প্রতিক্রিয়া বল আসছে, এটাই হচ্ছে মূল পার্থক্য। যেটা আমি আগাগোড়াই বলছি, একটা পাথরকে আপনি ধাক্কা দেবেন, সেই পাথরটার উপরে বল প্রয়োগ করেছেন, এটা সত্য 1 নম্বরে। 2 নম্বরে সত্য, বল প্রয়োগের ফলে অবশ্যই কাজ হতে হবে, কাজ হয়েছে। 3 নম্বরে পাথরটা স্থির দেখছেন, আপনি তো দেখতেই পাচ্ছেন স্থির, পাথরটা নড়েনি, তাহলে ভার্চুয়াল ওয়ার্ক হয়েছে। তাহলে এখন কথা হচ্ছে, পাথর যদি স্থির হয় তাহলে কাজের পরিমাণ তো জিরো, তাহলে ভার্চুয়াল ওয়ার্কের পরিমাণ জিরো। তাহলে পাথরটা আমি একটা বল প্রয়োগ করবো আর পাথরটা স্থির থাকবে, আপনি স্থির থাকবে, কোনো বল প্রয়োগ করে স্থির রাখতে হবে না। এই যে এই প্রশ্নের উত্তরটা ভার্চুয়াল ওয়ার্ক দিতে পারি না, কারণ কি, এখানে শুধু একটা বল, প্রযুক্ত বলই কনসিডার করা হয়েছিল। মানে সবই, এই প্রিন্সিপালটাও কিন্তু ইস্টাবলিশড, মানে সত্য একটা প্রিন্সিপাল, কিন্তু এর শুধু ব্যাখ্যাটা দিতে পারিনি যে কেন পাথরটা স্থির আছে। সেটি ডিআলেমবার্ট এখানে সেই ব্যাখ্যাটা দিয়ে দিয়েছে, যে আমাদের যে বল প্রয়োগ করছে, সেই বলটার সাথে পাথরও একটা বিপরীত বল প্রয়োগ করছে, যার কারণে পাথরটা স্থির থাকছে। আর যেহেতু প্রয়োগ হচ্ছে, তাহলে সরল তো কিছু না কিছু হবেই। তাহলে মানে সে সরে যে আবার আগের অবস্থানে ফিরে আসুক, মানে সরে যে আগের অবস্থানে ফিরে এসেছে বলেই তো স্থির আছে। আর এই জিনিসটা আমরা বুঝতে পারছি না, তাই আমরা বলছি ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট। তাহলে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট যেহেতু আছে, তাহলে ভার্চুয়াল ওয়ার্ক আছে, তাহলে এই ভার্চুয়াল ওয়ার্কটা কি আমরা বাস্তবে পাচ্ছি না, তাই ভার্চুয়াল ওয়ার্কের পরিমাণ আমাদের জিরো। তাহলে দেখুন আমরা এই জিরো মানে কি বুঝলাম, যে পাথর স্থির আছে, জিরো মানে বোঝাচ্ছে পাথর স্থির আছে, তাহলে কাজ হয়নি, কাজের পরিমাণ জিরো। আর এফ আই মানে আমরা একটা বল প্রয়োগ করেছি, আর পি ডট আই মাইনাস বল, এইটা মানে পাথর নিজে থেকে একটা বিপরীত বল প্রয়োগ করছে। তাহলে একটা বস্তুর পরে বল প্রয়োগ করলাম, পাথরটার পরে, পাথরটা স্থির থাকলো, মানে কাজের পরিমাণ জিরো হয়ে গেল। তাহলে বল প্রয়োগের ফলে পাথরের তো একটা সরণের দরকার ছিল, তাহলে সরণটা হলো না, মানে কাজ তো পজিটিভ হওয়ার কথা, জিরো হওয়ার কথা না। যে আমরা তখন বললাম কি, যে পি ডট আই, পাথর নিজে থেকেই একটা বিপরীত বল প্রয়োগ করেছে, ফলে এই বলটা ভ্যানিশ হয়ে গেছে। তাহলে এই জিনিসটা, একটা পাথরের উপরে আপনি বল প্রয়োগ করার পর পাথর যদি স্থির থাকবে, মানে কাজের পরিমাণ জিরো হয়ে যাবে, ভার্চুয়াল ওয়ার্কের পরিমাণ, সেটা আমরা ডিআলেমবার্ট প্রিন্সিপালের মাধ্যমে ক্লিয়ারলি ব্যাখ্যা করতে পারি। আর প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্কের মাধ্যমে ক্লিয়ার হয় না কেন, যে পাথরের উপর বল প্রয়োগ করলেন এফ আই, ওকে, তাহলে পাথরটা দেখলেন স্থির, মানে কাজের পরিমাণ জিরো, ওকে। কিন্তু তাহলে আমি যে বল প্রয়োগ করলাম, বল প্রয়োগের ফলে পাথরটা স্থির থাকবে বাস্তবে অর্থে, এটা তো হওয়ার কথা না। তাহলে এখানে একটা ব্যাখ্যা কিন্তু সে দিতে পারেনি, সেই ব্যাখ্যাটাই ডিআলেমবার্ট এখানে দিয়েছে, যে বল প্রয়োগ করেছে ঠিক আছে, কাজও হয়েছে ঠিক আছে, ফলে পাথরও একটা বিপরীত বল প্রয়োগ করেছে, এবং সেই বিপরীত বলের প্রভাবে বিপরীত কাজও হয়েছে, ফলে পাথরটি স্থির অবস্থায় আছে, মোট কাজের পরিমাণ জিরো হয়ে গিয়েছে। এই পর্যন্তই আমরা 5টা লেকচার কিন্তু শেষ করে ফেললাম। তো এখন আমরা 6 নম্বর লেকচারে যাব। তো 6 নম্বর লেকচারে আমাদের কি বলা হচ্ছে একটু দেখেন, ড্রাইভ ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন অফ মোশন ফ্রম ডিআলেমবার্টস প্রিন্সিপাল। ডিআলেমবার্টস প্রিন্সিপাল থেকে আমরা ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন অফ মোশনকে ড্রাইভ করব, অথবা for a conservative system show that Lagrange equation of motion for D'Alembert principle is given by এই যে D'Alembert principle হচ্ছে এই যে এই, আর এই এলটাকে কিন্তু ল্যাগ্রেঞ্জিয়ান আপনাদের ভাইভাতে ধরছিলাম, আপনারা কিন্তু পারেননি টিউটোরিয়াল পরীক্ষায়। এলটা হচ্ছে ল্যাগ্রেঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন না, এলটা হচ্ছে ল্যাগ্রেঞ্জিয়ান ফাংশন, অর সংক্ষেপে ল্যাগ্রেঞ্জিয়ান। আর এই টোটাল ইকুয়েশনটাকে বলা হবে ল্যাগ্রেঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন। আর এটাকে আমরা ডিআলেমবার্টস প্রিন্সিপাল থেকে ড্রাইভ করব। এবং কনজারভেটিভ সিস্টেম মানে কি, মনে করেন একটা বস্তুকে আপনি ছাদের করে তুললেন,
ইটকে, সেই ইটের মধ্যে সেই বিভব শক্তি জমা হয়ে আছে। এখন ওই বস্তুটাকে ছাদ থেকে ফেলে দিলেন, তাহলে কিছু কাজ হলো। সেই কাজটা হলো, শক্তিটা আসলো কোথা থেকে? ওই যে ইটটাকে আপনি উপরে তুলেছেন, এর ফলে যে বিভব শক্তি জমা হয়েছে, সেই বিভব শক্তি এখন গতি শক্তিতে রূপান্তর হচ্ছে। অর্থাৎ এখান থেকে এখানে গেলেন, যে কাজ হলো সেই কাজটা শক্তি হিসেবে জমা হলো, আবার এখান থেকে এখানে ফেলে দিচ্ছেন, তখন এই শক্তিটা আবার কাজে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এইটি হচ্ছে কনজারভেটিভ সিস্টেম। এখন দেখেন থিওরিটা আমরা প্রমাণ করি। এখন বলছে দি কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন ইকুয়েশন আর। আসলে কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন ইকুয়েশন বলতে বোঝানো হচ্ছে কোন একটা বিন্দুর অবস্থান ভেক্টর। আমার মনে করেন 10টা বিন্দু আছে এবং এটা হচ্ছে n ডাইমেনশন। তাহলে n ডাইমেনশন হলে q1 থেকে qn পর্যন্ত কোঅর্ডিনেট লাগবে। তাহলে n সংখ্যক বস্তু মানে আর আই ইজ ইকুয়াল টু কি, i1 2 3 4 এভাবে আমার কতগুলো পার্টিকেল আছে, সেই প্রত্যেকটা পার্টিকেলের অবস্থান ভেক্টরকে আমরা আর আই দ্বারা প্রকাশ করছি। আর এইটা মানে ভেক্টর চিহ্ন, বুঝতে পারছেন? তাহলে আর আই ইজ ইকুয়াল টু আর আই অবস্থান ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করি 3 ডাইমেনশনে বলেন তো? এক্স আই প্লাস ওয়াই আই প্লাস জেড আই। এই এক্স আই প্লাস ওয়াই আই প্লাস জেড আই এত বড় করে না লিখে আমরা আর ইজ ইকুয়াল টু আর অফ এক্স ওয়াই জেড এইভাবে লিখতে পারি। তাহলে এই যে এইটা অবস্থান ভেক্টর নির্দেশ করছে, যেমন কিউ ওয়ান আই, কিউ টু জে, কিউ থ্রি কে, কিউ ফোর এর সাথে কি দেবেন? তো ওইভাবে লেখাটা যেমন লেন্থলি এবং একটু জটিলতা আছে, তাই আমরা এইভাবে ছোট করে লিখবো। তাহলে এটা হচ্ছে আর আই হচ্ছে আইতম পার্টিকেলের অবস্থান ভেক্টর। এখন বলেন অবস্থান ভেক্টরই আবার সেই পার্টিকেলের সরণ নির্দেশ করে। তো দেখেন এখানে এটাকে যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি টাইমের সাপেক্ষে, তখন কি হবে? আর ডট আই হবে, তাই না? আর ডট হয়ে যাবে আর ডট আই। এবং এই আর ডট মানে কি? আর ডট মানে বেগ, ছোট হাতের ভি। তো দেখেন এখানে ডিফারেন্সিয়েশন করেন, যে আপনার যে ডিফারেন্সিয়েশন করতে হবে সেটাই টি এর সাপেক্ষে, যে টোটাল ডিফারেন্সিয়েশনের যে সংজ্ঞা অনুযায়ী দেখেন ডিফারেন্সিয়েশন করলে এটা পাবেন ডেল ডেল আর মানে কি বলেন তো? এখন যদি এফ যদি এক্স এবং ওয়াই এর ফাংশন হয়, এবং এক্স ওয়াই যদি প্রত্যেকেই টি এর ফাংশন হয়, এক্স এবং ওয়াই উভয়ই টি এর ফাংশন, তখন কি হবে বলুন তো? জি এফ সমান কত হয়? ডেল এফ বাই ডেল এক্স ডি এক্স প্লাস ডেল এফ বাই ডেল ওয়াই ডি ওয়াই। অতএব ডেল এফ বাই ডি এফ বাই ডিটি সমান কত হবে? এই যে এইটাকে ডিটি দিয়ে ভাগ করে দেন, এইটাকে ডিটি দিয়ে ভাগ করে দেন। তো এই যে সেই টোটাল ডিফারেন্সিয়েশনের সেই সূত্রটা এখানে প্রকাশ করেছে। তাহলে কিউ ওয়ান দিয়ে ডিফারেন্সিয়েশন করেছে, কিউ টু কিউ থ্রি এভাবে, কিউ এন দিয়ে ডিফারেন্সিয়েশন করেছে, আবার টি এর ফাংশন, তাহলে এদেরকে টি দিয়ে ডিফারেন্সিয়েশন করেছে, করে যে আবার ডিটি দিয়ে ভাগ করে দিয়েছে প্রত্যেককে, এই যে ডিটি দিয়ে ভাগ করে দিয়েছে। যে দেখেন এইটা এইটা কেটে যাবে, গেলে শুধু এই অংশটা থাকবে। আর এখানে দেখেন এই পুরা এই অংশটাকে এখন আমরা সাম চিহ্ন দিচ্ছি, যেহেতু আর এর সাথে আই আছে, তাহলে আমরা সাম দেবো কি? তাহলে আর আই আই দেখি পার্টিকেলের সংখ্যা বোঝাচ্ছি, আর কিউ ওয়ান কিউ টু কিউ এন অর্থাৎ এন ডাইমেনশনাল স্পেস, জে এর মান হচ্ছে ওয়ান আপ টু এন। তাহলে এখানে দেখেন এই যে আর কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? এইটা বেগ হয়ে যাবে, তাই না? এই বেগ সমান কি? এই যে এই জিনিসটাকে এইভাবে প্রকাশ করলাম, করে এই যে এইভাবে লিখলাম, এই থেকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখেন এবং এইটা মনে রাখেন। এই 1 নম্বর ইকুয়েশন অনেক পরে আমরা ব্যবহার করব, এত তাড়াতাড়ি আর ব্যবহার করব না। তো আমরা যখন এই প্রশ্নটা পড়ছে, আপনারা দয়া করে একটু শীটটা সামনে রাখবেন, যাতে আপনাদের এই উল্টাতে পাল্টাতে সুবিধা হয়। কারণ এই পিডিএফ উল্টাতে অনেক কষ্ট হবে আমি জানি, ফলে আমি হয়তো বা পারবো, কারণ আমার জিনিসটা অনেকটাই মুখস্থ মতো হয়ে গিয়েছে, কিন্তু আপনাদের বেশ অসুবিধা হবে, তাই পিডিএফটা সামনে রাখেন, সরি শীটটা সামনে রাখেন। এখন বলছি ইনফাইনাইটসিমাল ডিসপ্লেসমেন্ট, মানে খুবই সামান্য ডিসপ্লেসমেন্ট, যেটা চোখেই দেখা যাবে না, সেটাকে আমরা ডেল আই দিয়ে ডেল আই, ঠিক আছে, এই ইনফাইনাইটসিমাল ডিসপ্লেসমেন্টকে ডেল আই দ্বারা ডিনোট করলাম। ক্যান বি কানেক্টেড উইথ ডেল কিউজে অ্যাজ ডেল আর আই, মানে খুবই স্মল পরিমাণ যে সরণ
এখন ডেল আর আই মানে কি, সেই ভার্চুয়াল সরণ, কিন্তু মনে আছে? এই যে এই ডেল আর আই মানে ভার্চুয়াল সরণ। তাহলে এখানে ডেল আর আই বসাই দেন। বসাই দিলে যে দেখেন এই ইকুয়েশনে কি আছে, ডেল, এই ডেলটা হয়ে যাবে কি, এই ডেলটা হয়ে যাবে, এই ডেল থাকবে। আর এই যে কিউ ডট যে যেটা আছে, এই কিউ ডট যে হয়ে যাবে ডেল কিউ জে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে আমরা ডেল আর সমান এইটা কেন নিলাম, তাই তো? ডেল আর সমান এইটা কেন নিলাম? এখন আমরা সূত্র অনুযায়ী কি জানি বলেন তো? ওই যে, সরি, এখানে আর লেখার দরকার নেই আমার, এখানে তো লিখছি, এই যে এটা জানি না, এটাকে ডিএফ বাই ডিটি বের করছে আগে, আমরা কিন্তু শুধু ডিএফ বের করছিলাম, তারপরে ডিটি দিয়ে ভাগ করে দিয়েছি। তাহলে এরকম হয় না? তাহলে এখন ডেল আর সমান কি, আর এর কোঅর্ডিনেট কি কিউ, কিউ ওয়ান কিউ টু মানে কিউ জে এইগুলো। তাহলে এইটা এখানে বসাই দিয়েছি সামেশন আকারে, বসাই দিয়ে, আর এখানে পি এর অংশটা বসাই দিয়েছি। আর এখানে শুধু পার্থক্য আছে, আমরা এই যে এই সূত্রে আমরা ডিএফ লিখছিলাম, এখানে এফ এর জায়গায় আর লিখছি, আর ডি এর জায়গায় এই ডেলটা লিখছি। ওকে। আর তাছাড়া কিন্তু সম্পূর্ণ এই সূত্রটা দিয়েই কিন্তু আমরা এটার করছি, আর এটা ডিফারেন্সিয়েশন করছি কাকে, এই যে এই ইকুয়েশনটাকে, এই জিনিসটাকে। তাহলে ডি আর আই সমান কি পাতাম, সেইটা। শুধু আমরা এখানে করবো কি, ডি আর আই সমান যে সূত্রটা সেইটাই লিখবো, শুধু মাঝখানে ডি এর জায়গায় ডেল লিখবো। আর এখন সামেশন দেখে তো আপনার ভয় পাওয়ার কোনো দরকারই নেই। সামেশন মানে এই যে ডেল আর আই বাই ডেল কিউ ওয়ান, তারপরে হবে প্লাস ডেল আর আই বাই ডেল কিউ টু। এখন এই যেহেতু প্লাস হয়ে আছে, তাই একবার আমরা সাম দিয়ে জে লিখে দিয়েছি এখানে। তার মানে এটি এক্সপান্ড করে দিলে আগের অবস্থায় ফিরে যাবে, অর্থাৎ যে এই যে যোগ যোগ করে লেখা, সেই অবস্থায় ফিরে যাবে। এটা লিখলাম। এখন সিন্স ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম, এখন বলা হচ্ছে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট টাইমের উপরে নির্ভর করে না। তাহলে কি হয়ে যাবে বলেন তো? এই যে এই অংশটা ভ্যানিশ হয়ে যাবে। তো ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট এই যে এটা ডেল আর, এখন বলেন কেন টাইমের উপরে নির্ভর করে না? আসলে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট মানে তো আমাদের কল্পনাতে থাকে, ওইটা তো আর টাইমের উপরে নির্ভর করবে না। আর আমরা কি বলছিলাম, যে এত দ্রুত মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সরে সরে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে, যে আমরা সেটা বুঝে উঠতে পারি না। তো যেটা বুঝে উঠতে পারি না আমরা, সেটা নিয়ে আমাদের এত ভাবার দরকার নেই। তাই আমরা বলবো যে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট টাইমের উপরে নির্ভর করে না। তাহলে এই টাইমের এই অংশটা আমরা বাদ দিয়ে দিতে পারি। আচ্ছা, এখন দেখেন চলে আসছে সিন্স ভার্চুয়াল, এটা তো করলাম, এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিয়ে লিখে দেব। এখন বলছে ফ্রম ডিএলএমবার্ট প্রিন্সিপাল, আমরা কি জানি ডিএলএমবার্ট প্রিন্সিপাল অনুযায়ী এই যে এটা বসাই দেব, ডিএলএমবার্ট প্রিন্সিপালের এইটা বসাই দেওয়ার পরে এখন দেখেন এই পি কি, পি হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, তাই তো? তাহলে এই জিনিসটাকে আমরা এখানে বসালাম, আর ডেল আর আই, এই যে 2 নম্বর থেকে এই ডেল আর আই এর মান এই জায়গায় আমরা বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এখন দেখেন সামেশন অফ আই আবার ইনটু সামেশন অফ জে। তাহলে প্রথমে আই এর সাপেক্ষে হবে, তারপরে এটা জে এর সাপেক্ষে হবে। প্রথমে আই এর মান 1 ধরতে হবে, আর জে এর মান 1 আপ টু এন ধরতে হবে। তারপরে আই এর মান 2 ধরতে হবে, আবার জে এর মান 1 আপ টু এন ধরতে হবে। এভাবে ডট 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 আই এর মান হবে এম, আর জে এর মান হবে 1 আপ টু এন। এই জন্য এই সাম দুইটাকে পাশাপাশি নিয়ে আসলাম। এটা কিন্তু এখন যদি আপনারা বলেন স্যার এই সামটা আমরা বুঝি না, কিছু করার নাই, এটা তো স্ট্যাটিস্টিক্সে পড়ার কথা, আপনারা ফার্স্ট ইয়ারে যে স্ট্যাটিস্টিক্স করেছেন। কারণ সাম আই, সাম জে, এটা কি বোঝায়? প্রথমে আই এর মান 1 হবে, আই ইজ ইকুয়াল টু 1 থেকে এম, জে ইজ ইকুয়াল টু 1 থেকে এন। আই এর মান 1 এর জন্য জে এর মান 1 থেকে এন পর্যন্ত, আই এর মান 2 এর জন্য জে এর মান 1 থেকে এন পর্যন্ত, এভাবে ডট 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 আই এর মান এম হলে জে এর মান আবার 1 থেকে n পর্যন্ত হবে। তো সেটা এই সামটা এইভাবে লিখে দিয়েছে আমরা, ঠিক আছে? এইটা সাম এখানে নিয়ে আসার পরে দেখেন এটার সাথে এইটা গুণ করছে, গুণ করে মাইনাস এইটা করছে। এখন প্রশ্ন হলো এইটা কিভাবে করলো? এইটা তো বুঝতে পারছি না। আসলে এখানে একটা লাইন বাদ গিয়েছে, সেটা দেখেন যে, সরি, এখানে কোনো লাইন বাদ যায়নি, এটা পরে আসবে। দেখেন এই জিনিসটা যখন এই আই যে কমন নিয়ে নিল, কমন নিয়ে নিয়ে কি হবে, এই পুরা অংশটা এই এফ এর সাথে একবার গুণ হবে, আর একবার পি ডট আই এর সাথে গুণ হবে। তাহলে সেইটাই করেছে
এইটা এই যে এই মাইনাস চিহ্নটা এই মাইনাস দিয়ে দিয়েছে, তারপরে আবার এই যে এটা করেছে, এইটাকে দেখেন আমরা 3 নম্বর ইকুয়েশন দিয়ে লিখে ফেলছি। ওকে, লেখার পরে বলছে উই ডিফাইন দি টার্ম, কোন টার্মটা, এই যে এই টার্মটা, শুধুমাত্র এই টার্মটাকে বড় হাতের কিউজে দ্বারা ডিনোট করছি। ওকে, তাহলে এই জিনিসটাকে যদি আমরা বড় হাতের কিউজে দ্বারা ডিনোট করি, এত দি কম্পোনেন্ট অফ দি জেনারেলাইজড ফোর্স দাস অ্যাবভ ইকুয়েশন 3, এই 3 টেক্স দি ফর্ম। এখন এই জিনিসটার নাম কি বলছে বলুন তো? এই জিনিসটাকে নাম বলছে দি কম্পোনেন্টস অফ জেনারেলাইজড ফোর্স। তাহলে এই অংশটাকে বলা হচ্ছে জেনারেলাইজড ফোর্স। তাহলে একটা ফোর্স ইনটু ডেল আর আই বাই ডেল কিউজে, এই জিনিসটাকে জেনারেলাইজড ফোর্স বলে। আর জেনারেলাইজড ফোর্সকে বড় হাতের কিউজে দ্বারা ডিনোট করা হয়, যেমন জেনারেলাইজড কোঅর্ডিনেটকে ছোট হাতের কিউজে দ্বারা, আর জেনারেলাইজড ফোর্সকে বড় হাতের কিউজে দ্বারা ডিনোট করা হয়। তাহলে এই 3 নম্বর ইকুয়েশনটা কি হবে এখানে দেখেন তো? এই যে এই অংশটা, শুধু এই অংশটাই কিউজে বসাই দেন, বসাই দিলে এই যে অংশটা পাবেন, এটা হবে আমাদের 4 নম্বর ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনটা পাওয়ার পরে দেখেন আমরা এই পর্যন্ত কিন্তু 6 নম্বর লেকচার করছিলাম, তাই না? তো 6 নম্বর লেকচার এখান থেকে এই পর্যন্ত কিন্তু, এই যে এই পর্যন্ত যখন করছি আমরা, এটা কিন্তু আমাদের 6 নম্বর লেকচার শেষ হয়ে গিয়েছে। 6 নম্বর থেকে এটা 7 নম্বর লেকচার। দেখেন এই একটা প্রশ্ন করাতে যে আমি আপনাদের 5টা লেকচার দেবো, অতএব আপনারা এই একটা প্রশ্নের এই যে ভিডিওর যে অংশটা, এই অংশটা বারবার দেখবেন, যাতে আপনাদের এই প্রশ্নটা কোনো ঝামেলা না থাকে, সবকিছু বুঝতে পারেন। ঠিক আছে? 7 নম্বর লেকচার এখান থেকে শুরু হয়ে এই যে এই জায়গায় এসে শেষ হয়ে যাবে, এবং এই জায়গা থেকে আমাদের 8 নম্বর লেকচার শুরু হয়ে যাবে। দেখা দেখো 4 নম্বর ইকুয়েশন মনে রাখেন। আর আমি আগে কি বলছিলাম যে 1 নম্বর ইকুয়েশনটা মনে রাখবেন, এখনই এই 1 নম্বর ইকুয়েশন ব্যবহার হবে না, এটা ব্যবহার হবে বহুত পরে। এই যে 2 নম্বর ইকুয়েশনটা কেবল হচ্ছে ডিআলএমবার্ট প্রিন্সিপালে ব্যবহার করছি, করে 3 নম্বর ইকুয়েশন পাইছি। আবার এখান থেকে এই জিনিসটা প্রয়োগ করে সেই 3 নম্বর ইকুয়েশনে বসিয়ে 4 নম্বর পেয়েছি, তাই না? তাহলে 2 ব্যবহার করা হয়ে গিয়েছে, আবার 3 নম্বর ব্যবহার করে 4 নম্বরও পেয়ে গেছি। এখন দেখেন কি বলেন, নাও দি সেকেন্ড টার্ম অফ 4 এর সেকেন্ড টার্ম কোনটা? এটা হচ্ছে 4 এর সেকেন্ড টার্ম। এখান থেকে কি লিখছে? এইটে, তাই না? এইটা ইজিক্যাল টু কত হয় দেখেন তো? সেকেন্ড টার্ম এইটা, এই সেকেন্ড টার্ম ইজিক্যাল টু আমরা এই জিনিসটা লিখতে পারি। এখন আপনি বলতে পারেন যে স্যার আমরা এটা কিভাবে লিখতে পারি? এখন দেখেন এই যে বড় হাতের পি ডট, পি ডট মানে কি? এই পি কে টি দিয়ে ডিফারেন্সিয়েশন করা, ডিপি বাই ডিটি, ডট মানে টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ। তো আমরা সেটাকে ভেঙে দিয়েছি, দেখে দেখেন ডেল আর আই বাই ডেল কিউজে ইন্টু এই যে এই ডেল ভার্চুয়াল সরফেস যে কিউজে, সেটা আমরা দিয়ে দিয়েছি এখানে। এখানে রেখে দেওয়ার পরে এখন পরের প্রশ্ন হচ্ছে এখান থেকে আমরা এই টার্মটা কিভাবে পেলাম? এখন পি মানে কি? ভরবেগ না? ভর মানে কি? এম আই ভর, আর ভি আই বেগ, ভরবেগ। তাহলে এটা এইটা, আর এই যে ডি বাই ডিটি হচ্ছে এখানে আমরা লিখে, আর এই জিনিসটা এখানে বসে গেল, এই জিনিসটা এখানে বসে গেল। তারপরে দেখেন যে কাজটা হচ্ছে, এখন বলবেন যে এই যে 5 নম্বর ইকুয়েশন পাচ্ছে, এটা কিভাবে পাচ্ছে? আসলে আমরা মাঝে মাঝে এ প্লাস বি হোল স্কোয়ার থাকলে সেটাকে সূত্রে ভেঙে বড় করি, তাই না? আবার মাঝে মাঝে দেখবেন এ প্লাস বি এর সূত্র ভেঙে দেওয়া থাকে, সেটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার আকারে লিখি। এই ক্লাসিক্যাল মেকানিক্সে যত অঙ্ক করবেন, এই আগের লাইন থেকে পরের লাইনে, মানে 1 নম্বর থেকে 2 নম্বর লাইনে আসার থেকে 2 নম্বর লাইন থেকে আমরা 1 নম্বর লাইনে যাব। এখানেও সেরকম কিছু একটা ঘটেছে। এইটা এটাকে ভেঙে লিখেছে। ধরেন আমি এখন বললাম dx বাই dy, এটাকে আমি এইভাবে লিখতে পারি না? dx বাই dt বাই dy বাই dt। আমার উচিত ছিল কি এই লাইন থেকে এই লাইনে আসা, তাই না? এই বড় জিনিসটাকে ছোট করে ফেলা, কিন্তু আমি করলাম কি এই ছোট জিনিসটাকে এরকম বড় করে ফেললাম। এই ক্লাসিক্যাল মেকানিক্সে মাঝে মাঝে এই ছোট জিনিসকে বড় করে ফেলতে হবে। তো এখন এ মন মতো এরা লিখে নিয়েছে, দেখেন এখানে এই অংশটা পুরাই লিখে নিয়েছে, লিখে নিয়ে মাইনাস করেছে, মাইনাস এইটা ইন্টু এইটা। এখন দেখেন এই সূত্রে ফেলে দিলে এই লাইনটা, এখান থেকে এই লাইনটা পেয়ে যাবেন আপনি।
কিভাবে? এই যে ডিটি বাই এইটে ইন্টু এইটে, আর এই যে এইটা কি দেখেন ডেল, এই অংশটা কিন্তু পুরা জিনিসের সাথে গুণ হয়ে আছে, মানে এই মাইনাসের আগে এই অংশের সাথেও গুণ হয়ে আছে, আবার এই অংশের সাথেও গুণ হয়ে আছে, মানে এই দুটো অংশ থেকে এই কিউবে কমন নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এই যে এই অংশটা সঙ্গে এই কিউজে গুণ করলে আমরা এই অংশটা পেয়ে যাব। ওকে, পাওয়ার পরে দেখেন মাইনাস এইটাকে, এটা কি হবে দেখেন, জি আর বাই ডেল কিউজে না, তাহলে এই সরি এখানে একটা জিনিস ভুল হয়ে গিয়েছে, সেটা দেখেন এখানে দেখেন আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি কিন্তু শুধু এই অংশটা, আর এখানে দেখেন এই টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি পুরো অংশটাকে, তাই না? তাহলে এটা ডিফারেন্সিয়েশন করেন, এটাকে ইউ ধরেন আর এইটাকে ভি ধরেন, ভি ধরে ডিফারেন্সিয়েশন করলে কত পাবেন? এইটা আগে বসে যাবে আর এইটাকে ডিফারেন্সিয়েশন হবে, তাই তো, প্লাস, তাহলে এবার হচ্ছে এইটাকে ডিফারেন্সিয়েশন হবে আর এই অংশটা পরে বসে যাবে। আপনাদের এখানে লিখে দিতে পারলে মনে হয় একটু সুবিধা হবে, তো এখানে লিখার জায়গাই তো নাই দেখছি। তো এখন দেখেন এটাকে ডিফারেন্সিয়েশন করেন, প্রথমে রাখেন এটাকে রেখে দেন, এইটাকে রেখে দেওয়ার পরে এটাকে ডিফারেন্সিয়েশন, তাহলে এইটাকে রেখে দিলাম, রেখে দিয়ে এটাকে ডিফারেন্সিয়েশন, যে অংশটা পালাম এটার সাথে বিয়োগ হয়ে যাবে, আর থাকবে কত দেখেন, এইটাকে ডিফারেন্সিয়েশন করব আর এইটা এখানে বসে যাবে, পেয়েছেন? অর্থাৎ আপনারা বুঝতে পারছেন কিনা সেটাই বুঝতে পারছি না আমি। এখানে আমরা এটাকে যদি সূত্রে ভেঙে দিই তখন কি হবে, এম আই ভি আই রেখে দিলাম, আর ডিফারেন্সিয়েশন করছি কাকে, ডি আর আই বাই সরি ডেল আর আই বাই ডেল কিউজে কে ডিফারেন্সিয়েশন করলাম, তারপরে করলাম কি প্লাস, এবার ডিফারেন্সিয়েশন করব কাকে, এম আই ভি আই, আর রেখে দেবো কাকে, ডেল আর আই বাই ডেল কিউজে কে রেখে দেব। তো দেখেন এইটা যখন করছি তার সাথে মাইনাস আছে কত, মাইনাস আছে এই পুরা টার্মটা, মাইনাস এই পুরা টার্মটা, তাই না? তাহলে এই যে দেখেন এই টার্মটার আগে মাইনাস আছে আর এই টার্মটার আগে আছে প্লাস, তাহলে এই টার্মটা আর এই টার্মটা কেটে গেল, তাহলে থাকলো কোনটা, আমাদের এই টার্মটা থাকলো না, দেখেন এই টার্মটাই হচ্ছে এখানে বসানো আছে। বুঝতে পারছেন? তাহলে আমাদের এই যে ছোট থেকে বড়তে যাচ্ছে আমরা, মানে এইরকম যে আমাদের যাওয়া উচিত ছিল এখান থেকে এখানে, কিন্তু আমরা করছি কি আমাদের এইটা দেওয়া আছে আমরা এখান থেকে এখানে যাচ্ছি, তো এখানেও তাই, এখানে ছোট করা ছিল আমরা আসলে বড় করে নিচ্ছি আমাদের সুবিধার জন্য। আসলে এখানে যা লেখা আছে দেখবেন, এটা একটু মনে রাখবেন, কারণ অঙ্ক করার সময় এগুলো একটু টেকনিক, এই প্রবলেমটা যে সলভ করেছে সে সলভ করার সময় দেখেছে এই টেকনিকটা অ্যাপ্লাই করলে কেবল সলভ করা যায়। কারণ আপনি যদি মনে করেন যে আপনাকে সৎ পথে চলতে বলে হয়েছে, সোজা পথে চলতে বলে হয়েছে, তার মানে যে আপনি রাস্তা দিয়ে সোজা হেঁটে চলবেন তা তো না, তাই না? তো এরকম প্রবলেম সলভ করার সময় বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করা হয়, তার মানে এটা একটা টেকনিক। এখন দেখেন সিন্স এই যে এই অংশটা সমান এই অংশটা একই কথা, অর্থাৎ এই যে এখানে যদি আপনাদের আসলে কোনো ক্যালকুলাস থেকে অঙ্ক নেওয়া হতো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন থেকে, এবং সেখানে যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের টোটাল ডিফারেন্সিয়েশন থাকতো, তা আমরা দেখাতে পারতাম যে এই যে এইভাবে ডিফারেন্সিয়েশন করলে যে মান পাওয়া যায় সেই একই মান পাওয়া যায় এইভাবে ডিফারেন্সিয়েশন করলে। ওকে, তাহলে যেহেতু এইটা করলে এটা পাওয়া যায়, তাই আমরা লিখছি অতএব, অতএব কি, যে এইটা সমান এইটা পাই আমরা। ওকে, তাহলে এইটাকে এখানেই বসিয়ে দিলাম, আর এইটা সমান কি দেখেন তো, ডেল আর বাই ডেল টি মানে কি, এটা কিন্তু ছোট হাতের ভি, মনে রাখবেন এটা ছোট হাতের ভি। তো তাহলে এইটাকে করলে কি পাবো, আর কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে ভি পাবো, ডেল ভি বাই এই যে এই ডেল কিউজে, এটা এখানে চলে আসলো। তাহলে আপনারা বুঝতে পারছেন, তাহলে এই অংশটার মান হচ্ছে এই ভি, আর এইটা দিয়ে একে ভি কে ডিফারেন্সিয়েশন করা হয়ে গেল এইটা। তাহলে এখন এইটা পেলাম 6, ঠিক আছে? এখন বলছে ফ্রম ওয়ান উই গেট, ফ্রম ওয়ান, ওয়ানে কি ছিল পেছনে যান দেখেন, এই যে এইটা মানে কি ছিল, ডেল আর বাই ডেল টি মানে ভি ছিল, ভি সমান দেখেন এই যে এইটা লেখা হয়েছে
তাই না? তো চলেন ফর্ম 1 কি গেট করেছি। তাহলে এখানে 1 নম্বরে যেটা ছিল সেই 1 নম্বর ইকুয়েশনটা আমরা এখানে সরাসরি বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এটাকে আমরা ভি কার কার ফাংশন বলেন তো? কিউ এর ফাংশন, আবার সি এর ফাংশন, আবার কিউ ডট জে এরও ফাংশন। কিউ ডট মানে ভি নিজেই নিজের ফাংশন, তাই না? তাহলে এই যে ভি মানে বেগ, বেগ তো নিজেই নিজের ফাংশন, ভি এর ফাংশন। আবার বেগ পাই কিসের সাপেক্ষে? কিউ জে থেকে। আবার এর সাথে টি এরও সম্পর্ক আছে। আহ তাই আমরা, আর বেগকে আবার আমরা কি দ্বারা ডিনোট করি? কিউ ডট জে দ্বারা ডিনোট করি। তাহলে এখন বলছে ভিআই কে আমরা কিউ ডট জে এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দেবো। পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন কেন করছি? কারণ কিউ জে মানে কি, কিউ ডট ওয়ান, কিউ ডট টু, কিউ ডট থ্রি, তাই না? তাহলে এখানে এই জন্য আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করছি। করেন, তাহলে এইটাকে যদি ডিফারেন্সিয়েশন করেন, এইটার ডিফারেন্সিয়েশন আমরা এখানে লিখলাম। এখন ডান পাশে চলে আসেন। ডান পাশে দেখেন, যখন এটাকে ডিফারেন্সিয়েশন করবেন, আচ্ছা এইটাকে ডিফারেন্সিয়েশনের কথা আমি বাদই রাখলাম, বাদ রেখে আমি প্রথমে এটাকে প্লাস এইটাকে ডিফারেন্সিয়েশন করলাম। আর কে কি আপনি কিউ ডট জে মানে ভি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে পারবেন? পারবেন না, কারণ আর তো শুধু কিউ জে এর ফাংশন, কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন করছি কি দিয়ে? কিউ ডট জে দ্বারা। তাহলে এই অংশটা জিরো হয়ে যাবে। তো এই অংশটা যখন জিরো হয়ে যাবে, তো আমরা এই অংশটা এই জন্য লিখিনি, জিরো মানে ভ্যানিশ হয়ে গেছে। আর এইটাকে যখন ডিফারেন্সিয়েশন করবেন, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কথাই বলেন তো, প্রথমে এই যে এই জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। সরি, এই জিনিসটা একে না, আসলে এই জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো যেহেতু কিউ ডট জে এর সাপেক্ষে আমরা পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করছি, তো এই যে এই অংশটাকে কি, কিউ ডট জে এর কিছু আছে? কিছুই নাই। তাহলে এই অংশটাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ধরে নেবো, অর্থাৎ এখানে তো বেগের সাথে কোনো সম্পর্কই নাই। তাই আমরা এটাকে কনস্ট্যান্ট ধরে নেবো। আর কিউ ডট জে হচ্ছে আমাদের ভেরিয়েবল। তাহলে ডিফারেন্স একে কনস্ট্যান্ট ধরে বাম পাশে রেখে দেবো। আর এই কিউ ডট জে কে ডিফারেন্সিয়েশন করলে কত হবে? 1। তাহলে আমরা কি পাবো? এই যে কনস্ট্যান্টটা ছিল, সেই কনস্ট্যান্ট এখানে পেয়ে যাবো। তাহলে 1 নম্বরকে কিউ ডট জে এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে আমরা কত নম্বর পেলাম? 7 নম্বর ইকুয়েশন পেলাম। ইউজিং 6 and 7 in 5 we get, 6ও ব্যবহার করবো, আবার 7ও ব্যবহার করবো কোথায়? 5-এ। তো চলেন 5-এ কি আছে আমরা দেখি। এই যে এটা হচ্ছে 5 নম্বর ইকুয়েশন। অনেক ইয়ে করে যে বড়, ছোট থেকে বড় করে লিখলাম, সেই 5 নম্বর ইকুয়েশন। তাহলে এখানে আমরা ডেল আর বাই ডেল কিউ জে, ঠিক আছে? এই যে ডেল আর বাই ডেল কিউ জে সমান কি বসাবো? এই যে ডেল ভি বাই ডেল কিউ ডট জে, তাই না? এই যে ডেল আর বাই ডেল কিউ জে। এই 5 নম্বর ইকুয়েশন বলছি, তাহলে এইটা তো হচ্ছে ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইড, আর লেফট হ্যান্ড সাইড এইটে। তাহলে এইটে ইজ ইকুয়াল টু এইটে, এই পুরা এই দুইটা অংশ মিলিয়ে একটা ইকুয়েশন, 5 নম্বর ইকুয়েশন। তাহলে এখানে ডেল আর বাই ডেল কিউ জে সমান কত পেয়েছি? এইটা সমান এইটা পেয়েছি। এটা এখানে বসাই দিতে হবে। দেখেন এখানে এটা এখানে 5 নম্বর ইকুয়েশনটা মানে সরাসরি বসাচ্ছে। এটা বসাই দিল সরাসরি। বসানোর পরে আহ, এই অংশটা এই অংশটা সরাসরি বসাইছে, এই অংশটাও সরাসরি বসিয়ে দিয়েছে। না, সম্ভবত তা করিনি। এখন আমরা বুঝতে পারছি। এখন এই যে দেখেন, আমরা যে ইয়েটা পালাম, এই যে এই জিনিসটা পালাম, এই জিনিসটা কিন্তু আমরা এই এই জায়গাটাই ব্যবহার করছি না। কেন করছি না বলেন? এইটা কিন্তু সেকেন্ড পার্ট অফ 4। তার মানে সেকেন্ড পার্ট অফ 4 মানে কি? এই যে এই 4 নম্বর ইকুয়েশনের সেকেন্ড পার্ট, এইটার মান বের করে, এইটার মান যখন বের করব সেইটা আছে এই জায়গায় বসাবো, ঠিক আছে? তো এইটার মান বের করার জন্য সেকেন্ড পার্ট অফ 4 কে আমরা এই যে ইকুয়েশনের মাধ্যমে এক্সপ্রেস করলাম। তাহলে এখন এই 5 নম্বর ইকুয়েশনের তাহলে সেকেন্ড পার্ট অফ 4 যেটা ছিল সেটাকে আমরা অপরিবর্তিত রেখে দিলাম, কারণ এই মানটায় এখানে যে মানটা পাবো সেই মানটা হচ্ছে আমরা এই জায়গায় বসিয়ে দেবো 4 নম্বর ইকুয়েশনে। এইখানে এই জন্য এটা অপরিবর্তিত রেখে 7 এবং 5-এর জিনিস, এই যে 7 থেকে যে জিনিসটা পাইছি সেটা বসাইছি দেখেন এই জায়গায়। আর 5 থেকে যে জিনিসটা পেয়েছি সেটা দেখেন বসাইছি এই যে এই জায়গায়। এটা আপনারা একটু শীটের সাথে মিলাই নেন, এই দুই জায়গায় দেখেন আমরা মান বসাই দিয়েছি। অর্থাৎ এই জায়গায় বসাইছি, আর এই যে এই জায়গাটা বসালে কি হচ্ছে আমাদের? এইটা হচ্ছে আর এইটা হচ্ছে কার কার সাপেক্ষে? এই 7 নম্বরের সাপেক্ষে আর 6 নম্বরের
সাহায্যে হওয়ার পরে আমরা এই যে এই লাইনটা পেয়ে যাব। দেখেন আচ্ছা, এইখান তো বসিয়ে দিয়েছেন, তো এই পর্যন্ত বসিয়ে দিয়ে রাখেন। তাহলে এই পর্যন্ত আমরা এটা কত নম্বর লেকচার করছিলাম বলেন তো? 7 নম্বর লেকচার করছিলাম। এই পর্যন্ত আমাদের 7 নম্বর লেকচার শুরু, সরি এটা মনে হয় 8 নম্বর করছিলাম। তো এই পর্যন্ত আমাদের 8 নম্বর লেকচার শেষ হলো। এখন আমরা 9 নম্বর লেকচার শুরু করব। দেখেন এখানে বসাই দিয়ে এই অবস্থায় আসছে। আসার পরে আমরা কি করব, এই যে এই বাম পাশের এই অংশটুকু রেখে দেব, শুধু ডান পাশের অংশ থেকে আমরা কি পাচ্ছি দেখেন তো, ইজ ইকুয়াল টু এইটা পাচ্ছি। তো এটা কি করেছে এটা, এই সরি এটাকে করছে কি, হাফ এম ভি স্কয়ার বাই 2 নিয়েছে, তাই না? এখন দেখেন এই যে এই অংশটা এখানে রেখে দিয়েছে, আর এম ভি ইন্টু ডেল ভি বাই ডেল কিউ। এখানে কিন্তু সবসময় মনে রাখবেন বড় হাতের ভি মানে পটেনশিয়াল এনার্জি, আর ছোট হাতের ভি মানে বেগ। এইটা হচ্ছে ছোট হাতের ভি, এখনো বড় হাতের ভি আসেনি, পরবর্তীতে আসবে বড় হাতের ভি। তো এই অংশটাকে আমরা এইভাবে লিখছি, ডেল কিউ ডট জে বাই এম আই ভি আই স্কয়ার বাই 2। তাহলে এখন দেখেন আবার সেই উল্টা থেকে কাজ করতে হবে, মানে আমরা এইটাকে না ভেঙে, দেখেন এই জায়গাটা এইটাকে ভাঙলে আগের ইয়েটা পেয়ে যাবো। মানে এখান থেকে এই লাইনে আসছে, আগের লাইন থেকে যদিও এই লাইনে আসছে, কিন্তু আমরা এখান থেকে এটাই পেয়ে যাব। তো কিভাবে পাবো চলেন দেখি। এখন এইটাকে যদি আমি ডেল কিউ ডট জে দ্বারা ভাগ ডিফারেন্সিয়েশন করি, তখন আমরা পাবো কি, আহ, এই যে কিউ ডট জে মানে কি, কিউ ডট জে মানে কিন্তু ভি, মনে রাখবেন। কিউ, কিউ মানে সরণ, আর কিউ কে একবার টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করলে কিউ ডট মানে কি, এই বেগ, মানে সরণকে একবার ডিফারেন্সিয়েশন করলে বেগ হয়। এই জিনিসটা কিন্তু বারবার মনে রাখতে হবে। কিউ কে ডিফারেন্সিয়েশন করলে কিউ ডট মানে বেগ, বেগকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, কিউ ডাবল ডট, তাই তো? এটা মানে কি, ত্বরণ এ। তাহলে আমাদের যদি থাকে কখনো কিউ, কিউ কে একবার ডিফারেন্সিয়েশন করলে হবে কিউ ডট, এটার মানেই হচ্ছে বেগ। এখন কিউ ডট কে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে হবে কিউ ডাবল ডট, এটার মানে কি, ত্বরণ, এক্সিলারেশন। মনে রাখবেন এই জিনিসগুলো। দেখেন এম আই ভি আই স্কোয়ার বাই 2 কেন নিচ্ছি বলেন তো? হাফ ইন্টু এম ভি স্কোয়ার মানে কি, কাইনেটিক এনার্জি না, গতিশক্তি। কি গতিশক্তি? তো হাফ ইন্টু এম ভি স্কোয়ার। খালি এখন তো আমাদের এটা সিস্টেম অফ পার্টিকেল, এই জন্য এম আই ভি আই লিখতে হয়েছে, এম ভি হবে না। এম ভি মানে কি, শুধু একটা পার্টিকেলের জন্য। যেহেতু আমরা সিস্টেম অফ পার্টিকেল নিয়ে কাজ করছি, তাহলে এম আই ভি আই। এই যে এটাকে ডিফারেন্সিয়েশন করেন, করলে কত হবে দেখছেন, এই যে এটা পেয়ে যাবেন। ডিফারেন্সিয়েশন করে দেখেন, এটা পেয়ে যাবেন। কেন পাবেন? যে কিউ ডট জে মানে এটা, কিউ ডট জে মানে কি, ভি। কিউ ডট মানে তো ভি, ভেগে ডিফারেন্সিয়েশন করলে কত হবে, এই টোটাল জিনিসটাকে খালি 2 ইন্টু এম আই ভি আই, আর এই যে এই হাফটা যে দিয়েছিল আগেই কমন নিয়ে বাম পাশে বসাই দেব, ইন্টু ডেল, সরি এখন আমাদের যে কাজটা হবে সেটা দেখেন, এটাকে ডিফারেন্সিয়েশন করছি, খালি হাফকে বাইরে পাঠিয়ে দেব, এম আই কনস্ট্যান্ট, এম আই স্কোয়ার, এটা হচ্ছে, সরি এম আই স্কোয়ার না, এম, এম আই কনস্ট্যান্ট বাইরে পাঠিয়ে দেব। আর ভি আই স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কত হবে, 2 ইন্টু ভি আই ইন্টু, ইন্টু কত হবে, ডেল ভি আই বাই ডেল কিউ ডট জে, তাই না? ডেল কিউ ডট জে। তাহলে এই যে এই হাফ আর এই 2 কেটে যাবে, তাহলে এম আই ভি আই ইন্টু ডেল এত। দেখেন এম আই ভি আই ইন্টু ডেল এত পাচ্ছি। তো এটা হচ্ছে আরেকটা টেকনিক অ্যাপ্লাই করেছে। তাহলে এই এই অংশটাকে এইভাবে লিখা যায়, এইভাবে লিখলে এটাকে যখন ভেঙে দেব, এটাকে ভেঙে দিলে এটা পেয়ে যাব। আবার দেখেন এই অংশটাকেও আমরা এইভাবে লিখতে পারি। তো এইটা দিয়ে আবার যখন ডিফারেন্সিয়েশন করবে, তখন দেখবেন আবার এইটা পাওয়া যাবে। ওকে,
তাহলে এটা পেয়ে গেলেন, পাওয়ার পরে দেখেন এটাকে একটু সিম্পলিফাই করছে, এইটা এখানে রেখে দিচ্ছে, এই ডিফারেন্সিয়েশনটা এখানে রেখে দিচ্ছে, আর এইটা এই যে দেখেন এই সাম অফ আই, এই আইটাই এখন আর বাম পাশে না রেখে এর সাথে লিখে দেবো আমরা, এই আইটাকে এখানে লিখে দেবো। আবার দেখেন এইটাকে এখানে রেখে দিচ্ছে, আহ আর এই যে আইটা যেহেতু ইর সাথেও আছে আবার মাইনাস আছে, তার মানে সামশন অফ আই ইর সাথেও আছে, আবার এই অংশটার সাথেও আছে, অর্থাৎ সামশন অফ আই এই অংশটার সাথেও আছে, এই অংশটার সাথেও আছে। তাহলে সামশন অফ আই একবার এর সাথে লিখবো, আর একবার সামশন অফ আই এর সাথে লিখবো, আর ডেল কিউজে একদম ডান পাশেই রেখে দেবো আমরা। রেখে দেওয়ার পরে পরের লাইনে দেখেন চলে আসছে, আসলে কি পাচ্ছে, ডেল আই যে থাকলো, এই যে এইটার মানে কি বলেন তো, হাফ ইন্টু এম ভি স্কোয়ার, মানে কি কাইনেটিক এনার্জি না? কাইনেটিক এনার্জিকে আপনারা কে দ্বারা প্রকাশ করতেন, এখন এখানে আমরা বড় হাতের টি দ্বারা প্রকাশ করব। এখন যেহেতু সাম অফ আই মানে পুরা প্রত্যেকটা পার্টিকেলের কাইনেটিক এনার্জির কি যোগফল, তাই না? তাহলে এই পুরা খালি টি আই না লিখে আমরা লিখবো কি টি, টি মানে কি টোটাল টি ইজ ইকাল টু সামেশন অফ আই টি আই, এটা তো লিখতেই পারি তাই না? তাহলে এই যে এই অংশটা মানে কি হবে টি আই, আর এই সামেশন আই টি আই এর পর হচ্ছে, তাই আমরা একবারে টি আই লিখছি। আর এই যে এই ডিফারেন্সিয়েশন অপারেটরটা এখানে বসে যাচ্ছে, আর এই ডিফারেন্সিয়েশন অপারেটরটা এখানে বসে যাচ্ছে। অনুরূপ ভাবে এখানেও দেখেন এই ডিফারেন্সিয়েশন, সরি, হ্যাঁ ঠিক আছে। এই যে দেখেন এরপরে এই অপারেটরটা এখানে বসে, সরি এখানে না, আমি এখানে বলছি কেন, এই যে এই অপারেটরটা এই যে ডেল এই অংশটা তাই না, আর দেখেন এই যে হাফ ইন্টু এম ভি স্কোয়ার এখানে সামেশন আছে, এই একই রকম যে সামেশন অফ টি আই, তাহলে পুরো সামেশন অফ টি আই মানে কি এই যে টি, এখানে এই টিটা বসাই দিলাম, বসাই দিলে এটা হচ্ছে 8 নম্বর ইকুয়েশন। তাহলে দেখেন এটা কি পেলাম, এই যে এইটা সমান আমরা কি পেলাম, এইটা সমান পেলাম আমরা এটা 8 নম্বর তাই না? আর এখানে কিন্তু বলে দিচ্ছ হ্যাঁ টি ইজ ইকাল টু এত, টোটাল কাইনেটিক এনার্জি অফ দা সিস্টেম। এখন দেখেন আর এইটা পাচ্ছে আমরা কত নম্বর ইকুয়েশনে, এটা সেকেন্ড টার্ম অফ ইকুয়েশন 4। তাহলে এই সেকেন্ড টার্ম ইকুয়েশন 4 এর সেকেন্ড টার্মে আমরা ওই মানটা বসিয়ে দেব। চলেন এখন যাই, যে দেখে আসি কি হয়। নাও ফ্রম 4 উই গেট, দেখেন লিখে দিচ্ছে ফ্রম 4 উই গেট 80 ইজ ইকাল টু 8, তাই না? এটা ছিল সেই সেকেন্ড টার্ম। এই সেকেন্ড টার্মের মান কত পেয়েছি আমরা, দেখেন তো এই যে সেকেন্ড টার্মের মান কত পেলাম আমরা, এই যে এইটা তাই না? তাহলে এইটা বসাই দিলাম। তাহলে বসাই দেওয়ার পরে এখন দেখেন কি করছে, বসাই দেওয়ার পরে দেখেন এখানেও দেখেন কিউ, ডেল কিউ যে আছে, এখানেও ডেল কিউ যে আছে, এই দুই জায়গা থেকে ডেল কিউ যে কমন নিয়ে বাইরে বের করে দিলাম ডান পাশে। দেওয়ার পরে এখন দেখেন এখান থেকে -1 দিয়ে গুণ করে দিলাম আমাদের সুবিধার্থে। -1 দিয়ে গুণ করলে কি হবে, এই যে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, আর এটা মাইনাস হয়ে যাবে। দেখেন এটাকে এখন সাজিয়ে গুছিয়ে এইভাবে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে বলছে সিন্স কনস্ট্যান্টস আর harmonic Qj are independent of each other and hence the above equation will hold if এত is equal to এত। এত এর মানে কি দেখেন, এই যে এখন দেখেন এটার অর্থ কি, যেহেতু এরা পরস্পর ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এরা ইন্ডিপেন্ডেন্টলি ক্রিয়া করতে পারবে, তাহলে এটা মানে কি দেখেন এই লাইন থেকে আমরা কোন লাইনে আছি, এইটার সাথে এই যে ডেল কিউ ডট জে, এই যে এই জায়গা পর্যন্ত ডেল কিউ জে রেখে দিলাম, মাইনাস এখানে এই ব্র্যাকেট দিয়ে মাইনাস এইটার কিউ জে। তাহলে এখন দেখেন এইটাকে আমরা এখানে দেখেন এখানে কিন্তু এইটা আসার এই জিনিসটা পুরা ডান পাশে নিয়ে আসেন, ডান পাশে নিয়ে আসলে কত হবে, এটা হয়ে যাবে কিউ জে ডেল কিউ জে, এই ডেল কিউ জে আর এই ডেল কিউ জে কাটা যাবে উভয় পাশের থেকে, তাই না? আর এই যে এর আগে তো অবশ্যই সামেশন অফ জে চলে আসবে, আসলে একটু ক্লিয়ার করে বলি,
এই যে এই সামেশনটা এখানে থাকলো, থেকে এর সাথে ডেল কিউ জে হয়ে গেল, মাইনাস সামেশন অফ জে, এখানে এটা থাকছে না এইটা, তাহলে এই সমান আবার কত লিখতে পারি আমরা বলুন তো? এই যে টোটাল অংশটা এই সমানের ডান পাশে নিয়ে আসতে পারি, এখান থেকে না লিখে এখানে লিখি সামেশন জে কিউজে ডেল কিউজে, তাহলে এখানে সামেশন এত ইনটু ডেল কিউজে, সামেশন ইনটু কিউজে ইনটু ছোট হাতের ডেল কিউজে, এই ছোট হাতের ডেল কিউজে কাটা গেল, কাটা গেলে কি এই ইকুয়েশনটা পেলাম আমরা 9 নম্বর ইকুয়েশন, হুইচ ইজ কল্ড ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন অফ মোশন। তাহলে এই পর্যন্ত আমাদের 9টা লেকচার হয়ে গেল। এখন আমরা করব 10 নম্বর লেকচার। তো এখন দেখেন এই পর্যন্ত করলেও হবে, কিন্তু ফর এ কনজারভেটিভ সিস্টেম আমরা কি করতে হবে বলুন তো? কনজারভেটিভ সিস্টেমের ক্ষেত্রে এই যে পরের অংশটুকু লিখতে হবে। যদি মার্ক বেশি থাকে তাহলে পুরো অংশটা করবেন, আর যদি মার্ক অপেক্ষাকৃত কম থাকে তাহলে এই পর্যন্ত করতে হবে। বুঝা গেছে? এখন বলছে ফর এ কনজারভেটিভ সিস্টেম এফ আই আর ড্রাইভেবল ফ্রম এ পটেনশিয়াল ফাংশন ভি, এটা কিন্তু ছোট হাতের না, এটা হচ্ছে বড় হাতের ভি, মানে পটেনশিয়াল এনার্জি, পটেনশিয়াল ফাংশন ভি সাজ দ্যাট এফ আই ইজ ইকুয়াল টু মাইনাস ন্যাবলা ভি। এই যে ন্যাবলা অপারেটর, এই ন্যাবলা অপারেটর সম্বন্ধে তো আপনারা ভেক্টর অ্যানালাইসিসে করেছেন। তো তাহলে এখন দেখেন এই ন্যাবলা অপারেটরকে আমরা কিভাবে লিখছি? ডেল ন্যাবলা মানে ডেল ভি বাই ডেল আর, তার মানে এই এইটাকে আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে এইটা মানে লিখছি আমরা ডেল বাই ডেল আর আই। বুঝা গিয়েছে? তাহলে এইটা সমান এইটা, তাহলে যেহেতু কনজারভেটিভ তাহলে এক্স কে পটেনশিয়াল ফাংশন থেকে নিয়ে আসা যাবে, তার মানে কি একটা ইটকে ছাদের পরে তুললে পটেনশিয়াল এনার্জি পেলাম, ছাদের থেকে ফেল দিলে পটেনশিয়াল এনার্জি খরচ করে ইটটা গতিশক্তিতে রূপান্তর হলো এবং শেষ পর্যন্ত এসে মাটিতে এসে পড়লো, তাই না? তাহলে ইট ছাদে গেল, ছাদের থেকে পড়লো, আবার ছাদে গেল, আবার তাহলে এটা কনজারভেটিভ মানে চক্রাকারে ঘুরতে থাকছে। তাহলে ফোর্সটা যেহেতু এখানে পড়ছে, এখানে একটা গতিশক্তি আছে, তাহলে অবশ্যই বল প্রয়োগ হচ্ছে, সেই বলটা কোথায় পাচ্ছে? এই যে বিভব শক্তি থেকে বলটা চলে আসছে, মানে ছাদের পরে যে ইটটা রয়েছে এই বিভব শক্তি থেকে এটা, এই শক্তিটা যে বল প্রয়োগ হচ্ছে এই বলের প্রভাবেই বেগের উৎপত্তি হচ্ছে এবং এটা নিচের দিকে পড়তে থাকছে। তাহলে এটা লিখলাম, তাহলে এফআই সমান কি পেলাম আমরা? এটা পেলাম সিন্স কিউজে ইজ ইকুয়াল টু, মনে আছে কিউজে সমান এটা ধরছিলাম, কোথায় ধরছিলাম বলেন তো? এইদিকে চলে আসেন, কিউজে হচ্ছে জেনারেলাইজড ফোর্স, এই যে এই অংশটা, সিন্স কিউজে ইজ ইকুয়াল টু ওইটে, চলে আসেন এখানে, সিন্স কিউজে ইজ ইকুয়াল টু সামেশন অফ আই ইজ ইকুয়াল টু এত, তাহলে এফ এর মান, এই যে এফ এর মান কত পাইছি? এইটা পাইছি, এইটা এফ এর জায়গায় বসাই দেন, বসাই দিলে মাইনাসটা বাইরে বের করে দিলাম, এটা এখানে থাকলো, থাকার পরে কি হবে এখন দেখেন তো? এইটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, যে এইটা থাকছে, এই ভি কিন্তু বড় হাতের ভি পটেনশিয়াল এনার্জি এইটা, তাই না? ফ্রম 9 উই গেট কিউজ এর মান কত পেলাম? মাইনাস এত। ফ্রম 9 এ কি ছিল? এই যে ডান পাশে কিউজ ছিল, এখানে এখন বসাই দেন, এখানে বসাই দিলাম, বসাই দেওয়ার পরে এই অংশটা এই যে বাম পাশে নিয়ে আসতে হবে, বাম পাশে নিয়ে আসলে এই যে এইটা পেলাম, প্লাস হয়ে গেল, তাই না? পাওয়ার পরে দেখেন এখন এইটা এইভাবে আছে, এখন এইভাবে কেন লিখছি আমাদের প্রশ্ন হচ্ছে এইটা, তাই তো? এখন দেখেন আবার আমরা সেই স্মল টেকনিকটা অ্যাপ্লাই করছি। এখন টি, টি কার ফাংশন বলেন তো? হাফ ইন্টু এম ভি স্কয়ার না, বেগের ফাংশন না? আর কিউ ডট জে মানে কি? বেগ। তাহলে এইটার সাথে এটাকে ডিফারেন্সিয়েশন করলে এই যে এই টার্মটা আমরা পেয়ে গেলাম। আর ভি, ভি মানে কি? এইচ রো জি, মানে এইচ হচ্ছে সরণের ফাংশন, সরণ মানে পটেনশিয়াল এনার্জি সরণের ফাংশন, ভরের ফাংশন আর অ্যাক্সিলারেশনের ফাংশন। আর কিউ ডট মানে কি? ভি। তাহলে ভি, ভি দিয়ে কি সরণকে ডিফারেন্সিয়েশন করা যাবে? বা মানে আমার ভি দিয়ে কি আপনার কিউ মানে সরণ বা এক্সিলারেশন এদের কাউকে ডিফারেন্সিয়েশন করা যাবে? যাবে না, করলে কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তাহলে এটাকে মাইনাস জিরো, এটাকে ডিফারেন্সিয়েশন করলে এখানে জিরো হয়ে যাবে, তাই না? এই ভি দিয়ে করলে এটা মাইনাস জিরো হয়ে যাবে, তাহলে জিরো এখানে লিখা আর না লিখা একই কথা। এরপরে দেখেন কিউ মানে এটা সরণ, সরণ দিয়ে হাফ ইন্টু এম ভি স্কয়ার, ভি কি? সরণকে ডিফারেন্সিয়েশন করে তো ভি পাই, তাহলে এই টি হচ্ছে কিউজ এর ফাংশন, তাহলে এই যে ই কে ডিফারেন্সিয়েশন করে এটা পাবো,
আর কে ডিফারেন্সিয়েশন করলে এটা পাবো। অর্থাৎ এখান থেকে ডিফারেন্সিয়েশন অপারেটরটা আমরা শুধু কমন নিয়ে এই জায়গায় লিখেছি, আর মাইনাসটা এখানে কমন নিয়ে নিয়েছি, এখানে মাইনাস হয়ে গেল প্লাস, আর এই প্লাসটা হয়ে গেল এখানে মাইনাস। আর হিসাবের সুবিধার্থে আমরা এটা টি দিয়ে রেখে দিতে পারতাম, কিন্তু না লিখে করলাম কি টি মাইনাস ভি। তো মাইনাস ভি দিলে অসুবিধা নেই, কারণ ভি কে তো এই কিউ ডট ভি এর সাথে ডিফারেন্সিয়েশন করলে জিরো হয়ে যাবে। তাহলে আমরা এটাকে এখন কেন এই কাজটা আমরা করলাম, মানে মাইনাস ভি এখানে কেন এক্সট্রা নিলাম, দেখেন সিন্স ভি ইজ নট এ ফাংশন অফ কিউ ডট জেড, এই জন্য এটা জিরো হয়ে যাচ্ছে। এটা কিন্তু এই কথাটা বলছে, আমি এতক্ষণ যে কথাটা বললাম। তারপর বলছে রিকগনাইজিং, মানে আমরা ধরে নিচ্ছি t minus v is equal to L, then the Lagrangian for the conservative system becomes Lagrangian না, এটা Lagrangian equation or Lagrangian equation of motion for the conservative system becomes এত, which known as Lagrangian equation of motion for conservative system. ওকে, তাহলে আমরা প্রমাণ করলাম। আর এত একে এল ধরছি, এই এলটাই হচ্ছে আমাদের ল্যাগ্রেঞ্জিয়ান। তাহলে বুঝতে পারছেন, এখানে যদি এইটা ধরে নিই তাহলে এখানে আমাদের এই টি মাইনাস ভি সমান এল বসাবো, আবার টি মাইনাস ভি সমান এল বসাবো। এটা হচ্ছে ল্যাগ্রেঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন। আর এই টি মানে কাইনেটিক এনার্জি থেকে পটেনশিয়াল এনার্জি বাদ দিলে আমরা যে এনার্জিটা পাই সেটাকে ল্যাগ্রেঞ্জিয়ান বলা হয়, বা ল্যাগ্রেঞ্জিয়ান ফাংশন বলা হয়, এবং সেটাকে বড় হাতের এল দিয়ে ডিনোট করা হয়। এই পর্যন্তই আমরা 10টা লেকচার শেষ করলাম। ওকে, এরপরে আমরা 11 নম্বর লেকচার করব নেক্সট ভিডিওতে।